আচ্ছা, মোহাম্মদ ইমন হোসেন 7, তাইম ইসলাম তাজ 5, মোহাম্মদ আবদুল্লাহ জুবায়ের 6, জুনায়েদ ইসলাম ওয়াসি 7, এমডি আলী হোসেন 8, সাদিকা ইসলাম রিদি 7, মিনহাজুল ইসলাম 7, তমালিকা হক তনু 3, রিমন আলী 2, মেহেদি হাসান 4, ইরিতিজা হাসান রামিম 2, নিজামুদ্দিন তুহিন 5, আক্তার হোসেন 5, মোবাশ্বের রহমান 3। 14 জন আমরা কুইজ দিছিলাম, এটা হচ্ছে আমাদের স্কোর। কুইজ 1 আর কুইজ 2 এই দুটার মধ্যে যেটা হাই স্কোর হবে, যেমন ইমন হোসেন 3 আর 7, তাহলে ওনার কুইজের নাম্বার কত হবে? হুম, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে দুইটার মধ্যে যেটা বেশি, হ্যাঁ, সেটাই ধরবো। যদি একই থাকে, যেমন কারো কারো দেখা যাচ্ছে এটাও 6 এটাও 6, তাহলে ওই 6ই। যেটা দুটার মধ্যে বেশি আসে সেটা আমরা কুইজের 10% মার্ক হিসাবে নিব। আপনাদের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় আছে হচ্ছে আর কয়দিন দেখে আসি। অ্যাসাইনমেন্ট হচ্ছে এপ্রিলের 8 তারিখ রাত 12টা। এপ্রিলের 8 তারিখ রাত 12টা পর্যন্ত সময় আছে আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার। ওইখানে 10% আসবে। আর থাকলো হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্স আমাদের আরেকটা ক্লাস আছে, তাই না স্যার? 11 তারিখ। জি স্যার। হ্যাঁ, আমরা ওই লাস্ট ক্লাসে আমরা একটু কোশ্চেন সাজেশন টাজেশন নিয়ে আলোচনা করব। আর ওই দিন আমরা দেখবো যে লাস্ট ক্লাসে দেখবো যে অ্যাটেন্ডেন্সটা কি অবস্থা, স্কোর কত আসে। তো এই মোটামুটি। আর মিড টার্ম তো জানেনই, মিড টার্মের মার্ক ফাইনালের আগ পর্যন্ত এগুলো হচ্ছে আপনাদের স্কোর। আচ্ছা, আজকে তাহলে একটা রেকর্ডিং অন আছে না? আসি আসি, একটু দাঁড়ান। কি আপু? এখন ধরা যাবে না। কাগজ। আচ্ছা, তো আজকে আমরা লাস্ট আমাদের এই সেমিস্টারের লাস্ট যে টপিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইথিক্স অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট। স্যাররা শুনতে পাচ্ছেন তো সবাই আমার কথা? জি স্যার, শুনতে স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারে ইথিক্স এর ব্যাপারটা কি, এই বিষয়টা নিয়ে আমরা যখন একটু আলোচনা করব। তো আমাদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছেন কেউ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্টার্ন হোক, জুনিয়র হোক, এই পজিশনে জব করি বা আছি, এরকম কেউ আছেন? হুম, দু একজন নাই? স্যার আক্তার ভাই আর জুবায়ের আছে।
আচ্ছা, তাহলে আপনারা একটু মানে বেটার রিয়েলাইজেশন করতে পারবেন যে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে এথিক্স এর ব্যাপারটা কোথায় আসে। আচ্ছা, তো প্রথমেই আমরা একটু আলোচনা করি যে সফটওয়্যারের আসলে কাজ কি বা সফটওয়্যারের কোয়ালিটিটা বলতে কি বোঝায়। হ্যাঁ, সফটওয়্যারের হাই কোয়ালিটি বলতে সিম্পল একটা জিনিস বোঝায় যে সফটওয়্যারটা যেই কাজে বানানো হয়েছিল সেই কাজটা এফেক্টিভলি করতে পারতেছে কিনা। হ্যাঁ, যেমন আমরা কথার কথা আমরা যে আহ, আমাদের সোনারগাঁও ইউনিভার্সিটির যে ইআরপিটা, তো ইআরপিটা যদি ঠিক মতো কাজ করে তাইলে ইআরপির কোয়ালিটি হাই। ইআরপিটা যদি সঠিকভাবে কাজ করে তাহলে হাই কোয়ালিটি সফটওয়্যার। আর যদি কোনো ঝামেলা করে, হ্যাঁ, ইআরপি যদি ধরেন যে কোনো সময় হঠাৎ হঠাৎ ডাউন হয়ে যায়, বা আপনারা মনে করেন অনলাইনে পেমেন্ট করতে পারেন না আপনারা ইআরপি দিয়ে। হ্যাঁ, তাহলে এখন হঠাৎ কোনো কারণে যদি অনলাইন পেমেন্ট না হয় বা আপনি পেমেন্ট করলেন কিন্তু পেমেন্টটা হইলো না বা বাউন্স করলো, তাইলেই সফটওয়্যার কোয়ালিটি খারাপ। জিনিসটা সিম্পল ভাবে এরকমই যে একটা হাই কোয়ালিটি সফটওয়্যার এটা খুব ইজি টু ইউজ, খুব সহজেই শেখা যায় কিভাবে চালাইতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটা এফেক্টিভলি কাজ করে, এটা ইউজারের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা পূরণ করে, এটা ডাউন টাইম কম থাকে। হ্যাঁ, আমরা সবাই জানি যে বিভিন্ন ধরনের সফটওয়্যার যেমন স্পেশালি ওয়েবসাইটস এবং অ্যাপস গুলার কিছু না কিছু সময় ডাউন থাকে, সার্ভারটা ডাউন থাকে, আমরা হয়তো টেরও পাই না, কিন্তু অল্প একটু সময় তাদের ডাউন টাইম থাকে। যেমন কথার কথা আপনারা যখন বিভিন্ন ডিপ্লয়মেন্ট করবেন বিভিন্ন ওয়েবসাইট গুলাতে, হোস্টিং আমরা যেটাকে বলি নর্মালি, তো হোস্টিং এর সময় কিন্তু লেখা থাকে একটা জিনিস 99% আপ টাইম, এরকম দেখছিলেন কেউ? বিভিন্ন হোস্টিং ওয়েবসাইটে লেখা থাকে 99%। জি স্যার দেখছিলাম। হ্যাঁ, এরকম থাকে না, 99, 99.9 এরকম থাকে। তো তার মানে আমরা যদি একটু হিসাব করি যে ধরেন 365 দিন প্রতিদিন 24 ঘন্টা, হুম, তার মধ্যে 24 ঘন্টায় 60 মিনিটস করে আছে। তো আমরা যদি এইটারই 99/100 করি, ঠিক আছে, এবং তাহলে এটা আসবে হচ্ছে মিনিটে, তো এটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। না না, ইয়া করতেছি, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। 365, 24 ঘন্টা, 60 মিনিটস, 5,25,600 মিনিটস আছে। এটার ডাইরেক্ট পার্সেন্টেজ নাই, পার্সেন্টেজ কোথায়? মানে 5,25,600, 600 গুণ ধরেন 99 গুণ 5,25,600 গুণ 99% ডিভাইডেড বাই 100, 5,20,344। তাহলে 5,25,600 মাইনাস 5,20,644 এরকম বোধহয় আসছিল, 4,956। আচ্ছা, এটাই আমার অ্যান্সার অ্যাকচুয়ালি, 4,956। তো আমি যদি ওই দিনকে ঘন্টায়, ঘন্টায়কে যদি মিনিটে কনভার্ট করি এবং 99% মিনিট যদি অনও থাকে, তারপরেও আমরা দেখতে হচ্ছে যে প্রায় অ্যারাউন্ড 5,000 মিনিট কিন্তু সার্ভারটা কিন্তু বন্ধ ছিল। হুম, উইচ ইজ প্রায় 83 আওয়ার্স এক বছরে। তো একটু না একটু সময়ে দেখা যায় যে আমরা এমন একটা সময় তারা সার্ভারটা ডাউন টাইম দেয় যখন ইউজার ট্রাফিক খুব কম থাকে, এটা আপনারা নিজেরাও বুঝবেন না যে কোন কোন সময় যে আসলে সার্ভারটা ডাউন ছিল। তো অর্থাৎ সার্ভারের আপ টাইম ভালো থাকবে, মানে ওয়েবসাইট না, যে কোনো সফটওয়্যারের ডাউন টাইম কম থাকবে, সফটওয়্যারটা তার যেটা করা দরকার ছিল, যে ইউজার রিকোয়ারমেন্ট ছিল সেটা রিকোয়ারমেন্টটা সঠিকভাবে পূরণ করবে, এবং কোনো ধরনের অ্যাটাক, কোনো ধরনের হ্যাকিং এর শিকার হবে না, কোনো ধরনের সিকিউরিটি ফ্লজ থাকবে না। এই জিনিসগুলো হচ্ছে একটা হাই কোয়ালিটি সফটওয়্যারের গুণাবলী। হুম, তো এই হাই কোয়ালিটি সফটওয়্যার এটার কিন্তু বেশ প্রয়োজন বা গুরুত্ব কিন্তু আমাদের মধ্যে আমরা দেখি। তো যেমন কথার কথা মনে করেন যে আমরা নরমালি যেসব ওয়েবসাইট বলেন বা অ্যাপস বলেন, যেমন আমাদের ইআরপি, আমাদের ইআরপি যদি কথার কথা
বছরের মধ্যে ১ দিন বন্ধও থাকে বা ২ দিন বন্ধও থাকে। তাতে তেমন কিছু যে ক্ষতি হবে তা না। কিন্তু কিছু অ্যাপ্লিকেশন থাকে, কিছু ইন্ডাস্ট্রি থাকে যেখানে ৫ মিনিটও যদি ওদের সফটওয়্যারটা অফ থাকে তাহলে ব্যাপক পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে? এরকম একটা সফটওয়্যার আমরা বলি, চিন্তা করে দেখি যে ধরেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার যে সফটওয়্যার গুলো আছে। অর্থাৎ যখন একটা প্লেন মনে করেন আপনি ঢাকা থেকে কোথায় যাবেন? সৌদি আরব যাবেন। হ্যাঁ? জেদ্দা যাবেন। তো এই যে ঢাকা থেকে আপনি আ আ টেক অফ করতেছেন এবং জেদ্দাতে যে ল্যান্ড করবেন, এই প্রত্যেকটা মুভমেন্টে আপনি একটা করে এয়ার ট্রাফিক যেই এ সেন্টার একেকটা দেশের, ওই সেন্টারের সাথে কানেক্টেড হবেন এবং সেই কানেকশনের মাধ্যমে সে আপনার প্লেনটাকে একটা কোঅর্ডিনেটস দিবে। যে আপনার লংজিটিউড বা হাইট এবং ল্যাটিটিউড এটা কত ডিগ্রি হইতে হবে? কতটুকু মানে আপনার যেটাকে আমরা বলি যে আ এরোপ্লেনের যেই হাইটটা সেটা কতটুকুতে আপনার রওনা দিতে হবে। এটার রিজনটা কি? কারণ প্লেন গুলা কিন্তু অনেক প্লেন। আকাশ ভর্তি প্লেন উড়াউড়ি করতেছে। তো আপনি যদি একটা নির্দিষ্ট কোঅর্ডিনেট মেইনটেইন না করেন, তাহলে কিন্তু আরেকটা প্লেনের সাথে কলিশন হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে স্যাররা চিন্তা করে দেখেন তো কোন একটা কারণে এই যে একটু আগেই বললাম 99% আপ টাইম এবং কিছুটা সময় আ মোর অর লেস এই আমার সার্ভারটা অফ হয়ে গেল বা আমার ওয়েবসাইটটা ডাউন হয়ে গেল। বা আমার অ্যাপ্লিকেশনটা কাজ করতেছে না। বছরের মধ্যে মাত্র ২ দিন বা ১ দিন বা হয়তো ৫ মিনিট ৬ মিনিট এরকম টাইপ। ঠিক আছে? তো এটা আমার কাছে মনে হয় তেমন কিছু না। স্যাররা বলেন তো যদি ৫ মিনিট এই এয়ার ট্রাফিক কন্ট্রোলার সফটওয়্যারটা কাজ না করে, ঠিক আছে? তাহলে কি হবে? হুম, কেউ একজন একটু বলেন দেখি। স্যাররা কি আমার কথা শুনতেছেন? সব ক্ষতি হবে স্যার। হ্যাঁ, জি মানে স্যার, কে শুনতে মানে পাচ্ছি। কিরকম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? ৫ মিনিট মনে করেন এটিসি অফ ছিল। সফটওয়্যারটা কোনো কোঅর্ডিনেটস দিচ্ছে না। প্লেনটা নিজের মতো নিজে চলতেছে। দেখো এটা একই লাইনে স্যার দুইটা প্লেন। হ্যাঁ, তাহলে একই লাইনে পড়ে যেতে পারে এবং মানে লিটারেলি মানুষ মারা যাবে। হ্যাঁ? লিটারেলি মানুষ মারা যাবে। সো আমরা তখন দেখতে পাচ্ছি যে আসলে অ্যাপ্লিকেশন ওয়াইজ একটা হাই কোয়ালিটি সফটওয়্যার দেখা যাচ্ছে যে হয়তো এনিথিং ফর এক্সাম্পল ব্যাংকিং, হ্যাঁ? ০.৫ ঘন্টার জন্য ব্যাংকিং বন্ধ ছিল। তাতে যতটা না ক্ষতি হইল, দেখা যায় ২ মিনিট বা ৫ মিনিটের জন্যও যদি একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সফটওয়্যার অফ থাকে, তাহলে কিন্তু ম্যাসিভ ডিজাস্টার হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এখন বর্তমানে স্পেশালি 21st সেঞ্চুরির আমরা সমস্ত কাজই সফটওয়্যারের মাধ্যমে করি। আমাদের একটা ছোট একটা ইউনিভার্সিটি তাদের অ্যাটেন্ডেন্স সিস্টেম, গ্রেড সাবমিশন থেকে শুরু করে প্রায় সবকিছুই আমরা সফটওয়্যারের মাধ্যমে করতেছি। সো সফটওয়্যারের কোয়ালিটি মেইনটেইন করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়াইছে। হুম? যে হাই কোয়ালিটি সফটওয়্যার ডেলিভার করতে হবে। সেটা যেকোনো বিজনেসই হোক না কেন। সেটা আপনার একটা ই-কমার্স বিজনেস হোক, কি একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা একটা মনে করেন যে এই কথার কথা যে বিএসআরএম স্টিল কোম্পানি। হ্যাঁ? তাদের যেই রোবটস গুলা আছে সেই রোবটস গুলা যেই সফটওয়্যার দিয়ে কন্ট্রোল হয়, সেটার সফটওয়্যার হোক। প্রায় প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই আমরা হাই কোয়ালিটি সফটওয়্যার ডিমান্ড করি। কারণ হাই কোয়ালিটি সফটওয়্যার যদি না থাকে তাহলে আপনার বিজনেসে ডিসরাপশন হইতে পারে। আপনার প্রচুর টাকা-পয়সার ক্ষতি হতে পারে। এমনকি মানুষের মৃত্যু হওয়ারও সম্ভাবনা থাকে। যেমন একটু আগে আমরা দেখলাম যে ৫ মিনিটের জন্য যদি এটিসি এই সফটওয়্যারটা যদি কাজ না করে তাহলে ২ টা প্লেন এক লাইনে চলে আসতে পারে এবং ২ টা প্লেনেরই সমস্ত যাত্রী মারা যেতে পারে। সো কোয়ালিটি ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে একটা বিষয় হয়ে দাঁড়াইছে যে সফটওয়্যারের কোয়ালিটি কিভাবে হাই কোয়ালিটি সফটওয়্যার কিভাবে প্রোডিউস করতে হয়। আচ্ছা। তো স্যাররা হচ্ছে বর্তমানে আসলে বেশ জুনিয়র সেমিস্টারে আছেন। আপনাদের সিনিয়র সেমিস্টারে একটা কোর্স আসবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নামে একটা কোর্স আসবে। তো সেই কোর্সটাই আমরা দেখব যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে এরকম না যে একজন কেউ আসলো আইসা বলল যে, "আমি কিছু সফটওয়্যার বানাইতে চাই। আমার এই কাজ করতে হবে।" আর ইঞ্জিনিয়াররা ল্যাপটপ-ট্যাপটপ নিয়ে বসে গেল।
আর কোডিং করা শুরু করে দিই। ঠিক আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অন্য সমস্ত ইন্ডাস্ট্রির মতোই এটারও একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। হ্যাঁ, যেমন কথার কথা আপনি যদি বিস্কুট একটা কোম্পানির কথা চিন্তা করেন যে বিস্কুট বানান। তো তাহলে সে কিন্তু ফার্স্টে কি করে কাঁচামাল অ্যাকুয়ার করে, কাঁচামালগুলা কিনে বিস্কুটের যে কাঁচামাল মনে করেন হোক গম বা আটা হোক, চিনি হোক, ময়দা হোক এই জিনিসগুলা সে অ্যাকুয়ার করে। তারপরে সেই জিনিসগুলা রিফাইন করে, ক্লিন করে। ক্লিন করার পরে তারপরে মেশিনগুলা একটা নির্দিষ্ট পরিমাণে নেয়। হ্যাঁ, সেটা অনেকগুলা প্রসেসের ভিতর দিয়ে যায়। কোন প্রসেস হয়তো পানি এড করতেছে, কোন প্রসেস চিনি এড করতেছে, কোন প্রসেস হিট দিচ্ছে, কোন প্রসেস বেক করতেছে, কোন প্রসেস প্যাকেট করতেছে কোন একটা রোবট। এরপরে আস্তে, আস্তে এগুলা মানে কার্টুন করে আসতেছে, এগুলো বিক্রি করা এই সেই। একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যেরকম একদম মানে কাঁচামাল থেকে শুরু করে ফিনিশ প্রোডাক্টটা ডেলিভার করে। বাজারে আপনি দোকানে বিস্কুট কিনতে পারেন। এট দ্য মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সেম স্টাইলেই চলে। ঠিক আছে? মানুষ বহু বছর সফটওয়্যার ডেভেলপ করতে এবং ভুল করতে একটা সার্টেন ফ্রেমওয়ার্ক দ্বারা করেছে। এই ফ্রেমওয়ার্কটা অনুসরণ করলে হাই কোয়ালিটি সফটওয়্যার ডেলিভার হয়। তো সেই ফ্রেমওয়ার্কটা আমরা আ অনেস্টলি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করে এগুলা শিখা যায় না। এটা মেইনলি জবের থেকেই শিখা যায় বেশি। কারণ আপনি যখন একটা জবে জয়েন করবেন তখন দেখবেন যে আসলে অ্যা শুধু কোডিংই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেকগুলা ডিফারেন্ট পার্ট থাকে এবং একেকজনের একেকটা রেসপনসিবিলিটি থাকে। একজনের উপর আরেকজন ডিপেন্ড করে। আর একটা কোলাবোরেটিভ এফোর্ট এর মাধ্যমে একটা সুন্দর সফটওয়্যার, একটা হাই কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ হয়। যেটা ইউজারের রিকোয়ারমেন্ট ফুলফিল করে, যেটা সাইবার সিকিউরিটি থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারে। তো আমরা এই জিনিসগুলো নিয়ে একটু করে আলোচনা করব। তো আরেকটা ইম্পোর্টেন্ট বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে সব সফটওয়্যারের মধ্যেই ডিফেক্ট থাকে। ডিফেক্ট বলতে আমরা কি বুঝি? ডিফেক্ট বা বাগ বলতে আমরা বুঝি যে সফটওয়্যারের এমন কিছু লজিক্যাল এরর যেটার কারণে আপনার এক্সপেক্টেড আউটপুটটা আসবে না। আপনি যে ইনপুটটা দিবেন সেটার যে আউটপুট এক্সপেক্ট করতেছেন লজিক্যালি সেই লজিক্যাল এরর বা বাগের কারণে সেই এক্সপেক্টেড আউটপুটটা আসে না। তো আপনাদের বইয়ের মধ্যে একটা জিনিস লেখা ছিল যে প্রতি ১,০০০ লাইন, ঠিক আছে? প্রতি ১,০০০ লাইন ইন্ডাস্ট্রিয়াল লেভেলের কোড অর্থাৎ যেমন আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম অথবা Google Chrome বা এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল গ্রেড যেগুলো খুবই হাই কোয়ালিটি সফটওয়্যার হিসেবে পরিচিত মানুষের কাছে, সেটার মধ্যেও প্রতি ১,০০০ লাইনের মধ্যে 0.64 লাইনের কোডের মধ্যে আপনার থাকে, ডিফেক্ট থাকে। ঠিক আছে? ডিফেক্ট বা বিভিন্ন ধরনের বাগস থাকে। তো এটার একটা স্কেল আপ তারা করছে এইভাবে যে বইটা যেহেতু একটু আগের এজন্য উইন্ডোজ 7 এর কথা বলতেছে যে উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেমে প্রায় ৫০ মিলিয়ন লাইন অফ কোড ছিল। তো ওই স্কেলে যদি হিসাব করি উইন্ডোজ 7 এর মধ্যে 32,000 ডিফেক্ট ছিল। ব্যাপারটা বুঝতে পারতেছেন? উইন্ডোজ 7 একটা অপারেটিং সিস্টেম তার মধ্যে ৩২,০০০ ডিফেক্টেড লাইন কোড আছে যদি ওইভাবে আপনি স্কেল আপ করেন। সো ইটস আ হিউজ অ্যামাউন্ট অফ ডিফেক্টস মানে এই যেকোনো একটা ডিফেক্ট দিয়ে আপনি উইন্ডোজ 7 এর কোনো ক্ষতি করে ফেলতে পারেন। কোনো একটা সিকিউরিটি ইস্যু ক্রিয়েট করতে পারেন। হয় হ্যাকিং হইতে পারে বা এই ধরনের হইতে পারে। সো মানে মাইক্রোসফটের মতো এত বড় একটা কোম্পানি, তার এত হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট হচ্ছে উইন্ডোজ। তার মধ্যেও ৩২,০০০ ডিফেক্ট। সো সেই ক্ষেত্রে আমরা যখন কাজ করি, হ্যাঁ? আমরা হয়তো ওয়েব ডেভেলপার বা অ্যাপস ডেভেলপার অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমরা কোনো একটা কোম্পানিতে কাজ করা শুরু করি। তো আমাদের লেখা লাইন অফ কোড এর মধ্যে কি পরিমাণ ডিফেক্ট বা লজিক্যাল ইরর থাকতে পারে, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি। সো আ ইম্পোর্টেন্স অফ সফটওয়্যার কোয়ালিটি এটা একটু আগেই বলছিলাম যে আসলে সফটওয়্যার কোয়ালিটি অনেক ইম্পোর্টেন্ট। আপনার বিজনেস ডিসরাপ্ট করে ফেলতে পারে। কিছু বিজনেস আছে যেমন কথার কথা স্টক এক্সচেঞ্জ। হ্যাঁ? স্টক এক্সচেঞ্জে যে রিয়াল টাইম আমরা স্টকের উঠানামা দেখতে পাচ্ছি। হ্যাঁ? এরকম একটা অ্যাপস যদি আপনি বানান যেটা ৫ মিনিট আসলে ডাউন টাইম ছিল বা বন্ধ ছিল। এই ৫ মিনিটের মধ্যে কিন্তু আপনার এই অ্যাপস এর উপর ভিত্তি করে মানুষ কিন্তু লাখ টাকা বিনিয়োগ করে ফেলতে পারে। এবং এই বিনিয়োগের কারণে সে কিন্তু মানে একেবারে মানে কি বলবো তার ব্যাপক পরিমাণ অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন সে হতে পারে। সো এই ধরনের প্রবলেম হতে পারে। তারপরে ডিসিশন সাপোর্ট সিস্টেম অর্থাৎ আ কিছু সফটওয়্যার আছে যেগুলো আমাদেরকে আ ইয়া করে কিছু সাজেশন দেয়। যে আপনি এটা করতে পারেন, ওটা করতে পারেন এরকম টাইপ।
ঠিক আছে? তো এই ধরনের ওয়েবসাইট গুলাও দেখা যাচ্ছে যে যদি কোনো কারণে তাদের লজিক্যাল ইরর থাকে বা ডিফেক্ট থাকে তাহলে কিন্তু হিউজ পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এছাড়াও সফটওয়্যার আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস গুলাতে ইউজ হয়। আমাদের যে মেডিকেল ডায়াগনস্টিক ইকুইপমেন্ট গুলা থাকে সেগুলো সফটওয়্যার দিয়ে রান হয়। আমাদের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে আমরা যে কারেন্ট, হ্যাঁ, জেনারেট করি, বিদ্যুৎ, ইলেকট্রিক কারেন্ট জেনারেট করি, সেই ইলেকট্রিসিটি জেনারেশনে ডিসরাপ্ট হইতে পারে। তো সফটওয়্যারের হাই কোয়ালিটির অবশ্যই গুরুত্ব আছে এবং বর্তমান সময়ে যেহেতু একটা ছোট কাজ, মানুষ তাদের একটা দোকানে মাল বিক্রি করার জন্য এখন সফটওয়্যার ইউজ করতেছে। তাদের স্টক ম্যানেজমেন্টের জন্য তারা ইআরপি ইউজ করতেছে। হ্যাঁ, একটা ছোট ইউনিভার্সিটি, আমাদের মতো একটা ইউনিভার্সিটিও তাদের সমস্ত কাজ কিন্তু অনলাইনে রেকর্ড করতেছে। আপনারা প্রত্যেক সেমিস্টারে যে রেজাল্টটা পাচ্ছেন, আপনার রেজাল্টটা কিন্তু রেকর্ড হচ্ছে অনলাইনে। সো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আমরা এখন আ অনলাইনে সফটওয়্যারের মাধ্যমে করতেছি। সো অবশ্যই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে হাই কোয়ালিটি বা হাই কোয়ালিটি সফটওয়্যারের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো এইবার যে টার্মটা পড়বো সেটা হচ্ছে সফটওয়্যার প্রোডাক্ট লায়াবিলিটি। লায়াবিলিটি বলতে কি বোঝায়? অর্থাৎ তাহলে একটা জিনিস চিন্তা করে দেখেন তো যে ধরেন আপনি একটা সফটওয়্যার কোম্পানি এবং আপনার আপনার ওই যে স্টক এক্সচেঞ্জের যে কথাটা বলছিলাম, যে স্টক এক্সচেঞ্জের আপনার কোম্পানিটার সরি আপনার অ্যাপসটা কোনো কারণে ৫ মিনিট বন্ধ ছিল। এবং এই ৫ মিনিটের কারণে মানুষজন আম তাদের ইনভেস্টমেন্টে অনেক রকম ভুল ডিসিশন নিয়ে ফেলছে। তারা অ্যাপসে দেখছে একরকম, ওটার উপর বেস করে ট্রান্সেকশন করে ফেলছে। কিন্তু পরে দেখছে যে অ্যাকচুয়ালি আ আপনার অ্যাপসটা ৫ মিনিটের জন্য ডাউন ছিল। সে আ স্টক এক্সচেঞ্জের যে সার্ভার থেকে ইনফরমেশনটা রিয়াল টাইম দেখাইতে পারে নাই। বা ভুল ইনফরমেশন দেখাইছে। যেটা হয়তো স্টকের দাম ছিল ৳২০, সেটা হয়তো আপনার এখানে ৳১৫ দেখাচ্ছিল। দাম কম দেখানোর কারণে সবাই ওখানে টাকা ঢেলে ফেলছে এবং তারপরে দেখা যাচ্ছে সমস্যা হয়ে গেছে। এখন যেই লোকটার ধরেন কথার কথা ১০-২০ লাখ টাকা ক্ষতি হয়ে গেল। সেই লোকটা কি আপনার এই সফটওয়্যার কোম্পানি বা এই অ্যাপস ডেভেলপারের উপরে মামলা বা এই ধরনের কোনো লিগ্যাল অ্যাকশন নিতে পারবে কিনা? অর্থাৎ প্রোডাক্ট লায়াবিলিটি মানে হচ্ছে যে আপনার আপনার কোনো একটা প্রোডাক্ট ইউজ করার কারণে মানুষের যদি কোনো ক্ষতি হয়, হুম? এটা যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রেই। যেমন এর আগে আমরা দেখছিলাম Samsung এর ক্ষেত্রে যে Samsung এর মোবাইল ফোনগুলার ব্যাটারির একটা ইস্যু ছিল। হ্যাঁ, এই ইস্যুর কারণে তারা কিন্তু Samsung বেসিক্যালি নোট যেই ফোনগুলা বের করতো একটা সময় নোট নামে, এই নোট জিনিসটাই তারা পরবর্তীতে বন্ধ করে দিছে। এখন দেখবেন নোট নামে কিন্তু কোনো ফোন বের হয় না Samsung এর। খেয়াল করছেন? হ্যালো? আমরা কি আছি না টাইম? জি স্যার, জি জি স্যার। স্যার। হ্যাঁ। তো খেয়াল করছেন যে Samsung এর নোট সিরিজটা আর নাই। নোটের জায়গায় এখন বেসিক্যালি আ প্লাস এবং প্রো প্লাস বা এই ধরনের মানে ধরেন কথার কথা S24 তাহলে S24 প্লাস বা S24 প্রো প্লাস বা এই ধরনের নামে তারা ফোনটা দেখে। কিন্তু নোট নামে আর বের করে না। ঠিক আছে? লাস্ট নোট 9 বা নোট 10 পর্যন্ত 20 20 পর্যন্ত বের করছে, নোট 20 হ্যাঁ, পর্যন্ত মেবি। লাস্ট বের করছিল। এরপরে আর তারা নোট সিরিজটা আ আর কন্টিনিউ করে না। মানে সিরিজটা আছে কিন্তু নোট নামটা আর দেয় না। এটার রিজন আছে। এটার রিজন হচ্ছে নোট 7। এই নোট 7 ফোনটা এত ডিজাস্ট্রাস হয়েছিল যে প্রত্যেকটা এয়ারলাইনে আমি ওই সময় বিভিন্ন কান্ট্রি এয়ারলাইনে দেখছিলাম। এয়ারপোর্টে স্পষ্টভাবে একেবারে যেটাকে বলে যে নোটিশ বোর্ড দিয়ে তারা লিখে দিছিল যে নোট 7 বা এই ধরনের ফোন দিয়ে এয়ারপোর্টে আ আ প্লেনে ওঠা যাবে। ঠিক আছে? আমি নিজেই দেখছি এরকম। ওগুলো ব্লাস্ট হইতো মেবি ওগুলো হ্যাঁ, মানে অনেক। বেসিক্যালি ওদের একটা ব্যাটারি ইস্যু ছিল। হ্যাঁ, এইগুলা নোট তো সিরিজ এটা 7 সিরিজ। এটার জন্য দেখা যাচ্ছে যে এটাকে আমরা বলি প্রোডাক্ট লায়াবিলিটি। তার মানে হচ্ছে যে আপনার একটা প্রোডাক্টের জন্য যদি বায়ারের বা যে কিনে আপনার থেকে বায়ার বা হোক বা লিজ নেওয়া হোক বা যেই হোক না কেন, সে যদি আপনার থেকে কিনে কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তার যদি ইনজুরি হয় কিংবা ডেথ হয়, তখন সে কিন্তু ওই প্রোডাক্টের এগেইনস্ট এ মামলা করতে পারে। তো স্বাভাবিকভাবেই যেহেতু এই সফটওয়্যারের কারণে ওই লোকটার ৳২০,০০,০০০ র ক্ষতি হয়ে গেল। আপনার ওই যে স্টক সফটওয়্যারটার কারণে। তাহলে সে কি একটা মামলা করতে পারে না? জি স্যার। হুম। কারণ তার তো রিয়েল ক্ষতি হয়ে গেছে, তাই না?
আপনার ওয়েবসাইটে একটা ভুল স্টক প্রাইস শো করতেছিল। আর সে এটা দেখে সে ব্যাংকে ট্রান্সেকশন করে ফেলছে ৳২০,০০,০০০। তারপরে দেখলো যে হ্যাঁ, আমি তো যেই সফটওয়্যার ইউজ করি এটার মধ্যে তো অবস্থা ভালো না। এটা তো রিয়েল যে স্টক এক্সচেঞ্জ এটার থেকে তো ডেটা হয় নাই, সিনক্রোনাইজড হয় নাই। ঠিক আছে? আমি দেখছি একরকম দাম আর অ্যাকচুয়ালি স্টক এক্সচেঞ্জের সার্ভারের দাম ছিল অন্যরকম। সো আমি তো বিশাল ধরা খেয়ে গেলাম। তো স্বাভাবিকভাবে আমি এখন এটার এগেইনস্ট এ মামলা করব। তো এটাকে আমরা বলি প্রোডাক্ট লায়াবিলিটি। তো আমরা যারা এখন বর্তমানে স্টুডেন্ট আছি আমরা ইনশাআল্লাহ সামনের দিনে এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে জয়েন করব যেহেতু আমরা সিএসই স্টুডেন্ট। একটা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই যায়। তো আমাদের প্রোডাক্টের এগেইনস্ট এও কিন্তু প্রোডাক্ট লায়াবিলিটির মামলা হইতে পারে। তো এই বিষয়গুলো তখন আমাদের জানা দরকার যে আসলে কি কারণে আমাদের নামে মামলা হইতে পারে বা এথিক্যাল ইস্যু গুলা কি, যেটার কারণে তারা মামলা করতে পারে। তো এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে স্ট্রিক্ট লায়াবিলিটি। এই টার্মটার মানে হচ্ছে যে আপনি ইচ্ছাকৃত করেন কি অনিচ্ছাকৃত করেন। আপনার সফটওয়্যার রিলেটেড ইস্যুর জন্য যদি তার ক্ষতি হয় এবং সে যদি প্রুফ করতে পারে যে শুধুমাত্র সফটওয়্যারটারই প্রবলেম ছিল আর অন্য কোনো জিনিসের কোনো প্রবলেম ছিল না। শুধুমাত্র যেমন হইতে পারে না যে আ আপনার সফটওয়্যারের ইস্যু না। আসলে উনি ওই সময় মোবাইল ডাটাই অন করে নাই বা ওয়াইফাই অন করে নাই। এটাও তো হইতে পারে। তো সে যদি সামহাউ টেকনোলজিক্যালি সে যদি প্রুফ করতে পারে যে না আমার মোবাইল ডাটা সবই-টবই সবকিছুই অন ছিল। কিন্তু এই সফটওয়্যারটাই মাঝে মধ্যে ৫ মিনিট ৭ মিনিট বন্ধ থাকে এবং সে স্টকের প্রাইস ভুল দেখায়। তাহলেই আপনি ধরা খেয়ে যাবেন। এটা আপনার নেগলিজেন্স হোক কি ইনটেনশনালি হোক, ২ কারণেই আপনার নামে প্রোডাক্ট লায়াবিলিটির মামলা বসে যাবে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে এখন আমাদের নামে যদি মামলা হয়েই যায়, ঠিক আছে? বা আমাদের কোম্পানির নামে যদি মামলা চলেই আসে, তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? তো আমাদের নামে যদি মামলা চলে আসে তখন আমরা ২-৩ টা ওয়েতে নিজেদেরকে প্রটেক্ট করতে পারি। আচ্ছা, ১ নাম্বার ওয়ে হচ্ছে যে এখানে দেখবেন যে ডক্ট্রিন অফ সুপারভিনিং ইভেন্ট। হুম? এর মানে হচ্ছে আপনি বলবেন যে আমার হাত থেকে যখন সফটওয়্যারটা আমি যখন যেমন কথার কথা ইআরপি সিস্টেম আমাদের যে ইআরপি সিস্টেম তো এটা তো কোনো না কোনো সফটওয়্যার ডেভেলপার কোম্পানি তারা বানায় দিছে। তো এখন কোনো কারণে ধরেন যে সোনারগাঁ ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্টদের সিজিপিএ বা যেটাকে আমরা বলি গ্রেড, এই গ্রেডটা হারায় ফেলল। ঠিক আছে? কোনো কারণে। তাদের সার্ভারের একটা ইস্যু হইলো যার কারণে তাদের সবার গ্রেড, আমাদের সবার গ্রেড হারায় গেল। তো যেহেতু এটা সম্পূর্ণ অনলাইনে মেইনটেইন করা হয়, এখন তো আর উপায় নাই। কি করবে? এত শত স্টুডেন্ট, এত হাজার স্টুডেন্ট আমাদের প্রায় ৮ থেকে ১০,০০০ স্টুডেন্ট আছে কারেন্টলি। হ্যাঁ? তো আ তাদের যে সফট গ্রেড, এই গ্রেডটা যদি হারায় যায় কোনো কারণে, এখন তারা সোনারগাঁ ইউনিভার্সিটি সিদ্ধান্ত নিল যে আমরা এদের এগেইনস্ট এ মামলা করব। তো তখন তারা বাঁচার জন্য বলবে যেটা, সেটা হচ্ছে যে সোনারগাঁ ইউনিভার্সিটি যখন এই সফটওয়্যারটা প্রোডাক্ট ডেলিভারি করছিল তাদের হাতে, এটার পরে সোনারগাঁ ইউনিভার্সিটি নিজের থেকে কিছু কোড ইনজেক্ট করছিল। এবং এই কোডটা ইনজেক্ট করার কারণেই এই গ্রেডটা এখন হারিয়ে গেছে। এরকম একটা ক্লেইম তারা করতে পারে। এবং এই ক্লেমটা করলে তাদের এগেইনস্ট এ প্রোডাক্ট লায়াবিলিটির মামলাটা হবে না। আচ্ছা। এছাড়াও আমি একটা গভর্নমেন্ট কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ, বলেন। স্যার, যে আমাদের তো ৩টা সেমিস্টার রানিং। হ্যাঁ, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের আমার ফার্স্ট সেমিস্টারে যে আমার মানে টোটাল যে পয়েন্ট ঠিক আছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে আমার পয়েন্ট স্যার ওলট পালট পয়েন্ট দেখায়। হ্যাঁ, ইয়ার ইআরপি তে। জি তাহলে এই স্যার। যে মানে এটা একটা সমস্যা না? যে জি স্যার। আমি গ্রেড পাইছি একটা, আমার গ্রেড দেখাচ্ছে আরেকটা। হ্যাঁ, জি তাহলে স্যার। তো এটা তো একটা প্রবলেম। এখন এইটার প্রবলেমটার অ্যান্সার হইতে পারে ২ রকম। একরকম হইতে পারে যে আমি এজ এ টিচার যখন আমি গ্রেডটা সাবমিট করতেছি তখন আমি ভুল এন্ট্রি দিচ্ছি। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো সিস্টেমের আর সমস্যা নাই। কিন্তু এমন যদি হয় যে না, টিচারও সঠিক এন্ট্রি দিচ্ছে কিন্তু তারপরেও গ্রেড ভুল দেখাচ্ছে। তার মানে ডেফিনিটলি কোডিং এর কোনো একটা প্রবলেম আছে। সফটওয়্যার রিলেটেড কোনো একটা ইস্যু আছে। ঠিক না?
স্যার ওইখানে ওইখানে স্যার 12 সেমিস্টারে যে সাবজেক্ট গুলা থাকার কথা, আমাদের যে সাবজেক্ট গুলো আমরা পাই, তো ইআরপির সাথে আমাদের মানে হচ্ছে বাস্তব রানিং সাবজেক্টে মিল থাকে না কেন? হ্যাঁ, এটাও আমি এক্সাক্টলি শিওরলি বলতে পারি না, কারণ আমি তো আবার আপনাদের প্যানেলটা দেখতে পারি না। আমার প্যানেলে শুধু আমি যেসব কোর্স পড়াই সেসব কোর্সের ডিটেলসটা আসে। তো আপনাদের এখানে একটা বড় সমস্যা হচ্ছে, আপনাদের এখানে মোস্ট প্রবাবলি বেশ কয়েকটা ডিফারেন্ট কারিকুলাম রানিং চলতেছে। হ্যাঁ, যেমন আম, আমি যেমন ওয়েব প্রোগ্রামিং সেশনাল করাই। ওয়েব প্রোগ্রামিং সেশনালে কখনো কখনো আমার কোর্স কোড আসে সিএসসি 3100, আবার কখনো কখনো আসে সিএসসি 327 মোস্ট প্রবাবলি, এরকম একটা আসে। মানে ঠিক নাই, কোনো কোনো কারিকুলামে আমি 327 পড়াই, কোনো কোনো কারিকুলামে আবার 3100 পড়াই। দুইজনের কোর্স কারিকুলাম ডিফারেন্ট। তো এটা একটু দেখতে হবে যে আপনাদের বর্তমানে কারেন্টলি কোনটাতে আপনারা এনরোল করে আছেন, কারণ মোস্ট প্রবাবলি 2 থেকে 3টা ডিফারেন্ট কারিকুলাম রানিং সিএসসি ডিপার্টমেন্টে। তারপরে আমরা বলি ওবি, নন ওবি। যেমন কারো কারো প্রোগ্রাম হচ্ছে অবজেক্ট বেসড এডুকেশন, অবজেক্টিভ বেসড এডুকেশন, কারোটা আবার নন ওবি, মানে ওবি এর আগে তারা ভর্তি হয়েছিল, তাদের আবার কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়। তো আছে একটু একটু ঝামেলাও আছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা একটা করা যায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে ধরেন কোন একটা গভর্নমেন্ট, কোন একটা অর্গানাইজেশনের জন্য আপনি একটা সফটওয়্যার বানাইলেন। কথার কথা মেট্রো রেল, এটার জন্য আপনি সফটওয়্যার বানাইলেন। তো এখন কোন একটা কারণে এই মেট্রো রেল সফটওয়্যারটার কোন একটা ইস্যুর জন্য একটা অ্যাক্সিডেন্ট হইলো বা কিছু একটা হইলো। ধরেন গেটটা সঠিকভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গেটটা সেন্সর টেন্সর সবই ঠিক আছে, সফটওয়্যার রিলেটেড ইস্যু, অনলি সফটওয়্যার রিলেটেড ইস্যুর কারণে একটা বাচ্চা মনে করেন যে তাকে ডিটেক্ট করে নাই এবং চাপা দিয়ে তাকে ব্যথা করে দিল। তো এখন যেটা হবে যে এখন আপনি চাইলে ওই সফটওয়্যার কোম্পানির এগেনস্টে মামলা করতে পারেন অ্যাজ এ গভর্নমেন্ট, যে আমরা ওদের থেকে মেট্রো রেল কোম্পানি সফটওয়্যার বানিয়ে নিয়েছিলাম, কিন্তু তারা সঠিকভাবে সফটওয়্যারটা ডেলিভার করতে পারে নাই। আমরা টেস্ট করে দেখছি শুধুমাত্র সফটওয়্যার ইস্যুর কারণেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, তো তখন তারা কি করতে পারে, তারা যেটা করতে পারে সেটা হচ্ছে গভর্নমেন্ট কন্ট্রাক্টর ডিফেন্স। তো গভর্নমেন্ট কন্ট্রাক্টর ডিফেন্স আমি একটু দেখাই দিই, একটু হাইলাইট করে দিই। এটা হচ্ছে এই জায়গায় গভর্নমেন্ট কন্ট্রাক্টর ডিফেন্স। তো এখানে তারা বলতেছে যে আমরা গভর্নমেন্টের দেওয়া যে স্পেসিফিক ইনস্ট্রাকশন গুলা ছিল সেটা হুবহু মেনটেন করে সফটওয়্যার কোড লিখছি। ঠিক আছে, এবং এটার মধ্যে যে কিছু প্রবলেম হবে এই বিষয়গুলোতেও আমরা গভর্নমেন্টকে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে এই প্রবলেম কিন্তু হতে পারে। তারপরও গভর্নমেন্ট আমাদের কথা শুনে নাই এবং আমাদের থেকে প্রোডাক্ট ডেলিভার নিছে আর কি আমাদের থেকে। তো সেই জন্য এটার লায়াবিলিটি আমরা নিব না। এটাও একটা ডিফেন্স করা যেতে পারে অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। আপনার সফটওয়্যার ম্যানুফ্যাকচারার হিসাবে আপনি এইটাও নিতে পারেন। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে স্ট্যাটিউটস অফ লিমিটেশন। এটার মানে হচ্ছে যে একটা ইনজুরি হইলো ধরেন কথার কথা 2025 সালে। তো তারা বলবে যে যেহেতু সফটওয়্যারটাও 2025 সালের আপনার ক্ষতি করছে, আপনি 2025 সালের ভিতরেই জিনিসটাকে ক্লেম করতে হবে। হ্যাঁ, এটা 2027 সালে গিয়ে মামলা করলে হবে না যে এই সফটওয়্যার রিলেটেড ইস্যুর কারণে আমার ক্ষতি হয়েছে। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর কি আছে এখানে দেখি, ওয়ারেন্টি। আমরা ওয়ারেন্টি মোটামুটি বুঝি সবাই, ওয়ারেন্টি কি জিনিস। ওয়ারেন্টি বলতে যেটা বোঝায় যে সফটওয়্যার ম্যানুফ্যাকচারাররা তারা বলবে যে আপনার এই প্রোডাক্টটা ইন ইন নর্মাল কেস, ঠিক আছে, নর্মাল সিচুয়েশনে এতটুকু পারফর্ম করবেই করবে। আমরা ওয়ারেন্টি নেই না বিভিন্ন জিনিসে, মোবাইল ফোন কিনলে একটা ওয়ারেন্টি পাই না, ঠিক আছে, কিন্তু ওয়ারেন্টি কিন্তু আবার বিভিন্ন সিচুয়েশনে ভয়েড হয়ে যায়। যেমন ওরা বলে যে আপনি হাত থেকে যদি মোবাইল ফোন ফালান বা কোনো ফিজিক্যাল ড্যামেজ করেন তাহলে ওয়ারেন্টি পাবেন না, বা এই ধরনের কথাবার্তা বলে। সফটওয়্যারেরও ওয়ারেন্টি হইতে পারে, যে সফটওয়্যার কোয়ালিটি তারা আহ, তাদের লিখিত আকারেও দিতে পারে অথবা মৌখিকভাবেও বলতে পারে যে এতটুকু স্ট্যান্ডার্ড মেনটেন করবেই করবে। এখন সেই স্ট্যান্ডার্ডটা যদি মেনটেন না হয় তখন আমরা এটাকে ব্রিচ অফ ওয়ারেন্টি বলি, এবং এই ব্রিচ অফ ওয়ারেন্টির কারণে আপনার নামে প্রোডাক্ট লায়াবিলিটির মামলা হইতে পারে। আচ্ছা, তো এরপরে চলে আসি হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস।
সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, টেস্টিং এবং আর একটা জিনিসই পড়বো সেটা হচ্ছে এখান থেকে আমাদের ডেভেলপমেন্ট অফ সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটা এটা মোটামুটি একটু আগেই আমি জিজ্ঞেস করছিলাম যে কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অলরেডি আছেন কিনা। থাকলে এটা আপনারা আরো একটু বেটার বুঝতে পারবেন। এটা কয় মিনিট? 12 মিনিট। আচ্ছা, আমি একটা নতুন লিংক আপনাদেরকে দেই, ওই লিংকে আমরা চলে যাই। আচ্ছা, সবাই আমরা নতুন লিংকটায় চলে আসি। এই লিংকটা আর 10-12 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। আমি গুগল ক্লাসরুমেও চেঞ্জ করে দিচ্ছি। সবাই নতুন লিংকটায় চলে আসেন। জিনিসটা বন্ধ করে দেওয়া যাবে। সবাই নতুন লিংকে চলে যান, আমি একবারে অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। এই যে সাদিক আলম, রিদি, আক্তার হোসেন, ইমন, জুনাইদ ইসলাম, রাজকুমার শীল, রফিকুল, তাইম, তাজ, সবাই নতুন লিংকে চলে যান। মেসেজেও আছে আমাদের গুগল ক্লাসরুমে, আমি লিংকটা এডিট করে দিছি, ওখান থেকেও জয়েন করতে পারবেন। যেহেতু ফ্রি লিংক 1 ঘন্টার বেশি নেওয়া যায় না, এই জন্য অফ হয়ে যাচ্ছে। সবাই নতুন লিংকে চলে যান। আচ্ছা, আমি এই লিংকটা অফ করে দিচ্ছি, সবাই নতুন লিংকে চলে আসুন। ওকে, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। আচ্ছা, তো সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস বলতে আমরা কি বুঝি? তো একটু আগে আমি বলছিলাম যে আসলে সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা অন্যান্য ইন্ডাস্ট্রির মতোই একটা স্টেপ বাই স্টেপ অর্ডার মেনটেন করে একটা সফটওয়্যার ডেলিভার করা হয়। তো এটা নিয়ে আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সে একটু ডিটেল পড়বেন, বাট অ্যাকচুয়ালি এটা শেখা যায় হচ্ছে নিজে কাজ করলে বেশি ভালো শেখা যায়। তো আমরা একটা ওভারঅল আগে সব ডাটা চলে গেছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, তো আমরা একটা ওভারঅল আইডিয়া যদি শেয়ার করি, তো প্রথমেই মনে করেন যে একটা কোম্পানি বা যেমন আমাদের ইউনিভার্সিটি, তাদের কিছু কাজের জন্য সফটওয়্যার একটা কোম্পানির কাছে গেল, সফটওয়্যার ডেভেলপার কোম্পানি, এবং তাদেরকে বললো যে আমরা একটা ইউনিভার্সিটি কাজ করার জন্য একটা ইআরপি ডেভেলপ করতে চাই। তো বললো হ্যাঁ, ভালো কথা, কি কি লাগবে বলেন। বলে অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকতে হবে, গ্রেডিং সিস্টেম, গ্রেড সাবমিশন সিস্টেম থাকতে হবে, এগুলো ব্যাকআপ থাকতে হবে। হ্যাঁ, তারপর অনলাইনে পেমেন্ট সিস্টেম থাকতে হবে। তারপরে টিচারদের ক্ষেত্রে টিচাররা যদি ফিঙ্গারপ্রিন্ট দেয়, সেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের অ্যাটেন্ডেন্স রেকর্ড রাখতে হবে। হ্যাঁ, বা টিচারদের ক্ষেত্রে যেমন আমরা লিভ বা এ ধরনের কোনো প্রসেস আছে যে আমি যদি ছুটিতে থাকতে চাই, সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন সিস্টেম থাকতে হবে, অনেক 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 ইনফরমেশন। স্টুডেন্টদের অনলাইন পেমেন্ট থাকতে হবে, ও এভরিথিং আছে।
তো এই কথাগুলা শোনার জন্য আপনার সাথে সর্বপ্রথম যার একটা মিটিং হবে সেই লোকটার নাম হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। তো এগুলা কিন্তু আমাদের অ্যানালিস্ট এরকম কেন font? তো এই পজিশনের নাম শুনছেন কখনো? বিজনেস অ্যানালিস্ট। হুম, স্যাররা শুনছেন? জি স্যার। হ্যাঁ, বিজনেস অ্যানালিস্ট এরা হচ্ছে মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোম্পানির একজন লোক যে মূলত যারা পার্টি মানে যারা হচ্ছে ইউজার, যারা সফটওয়্যারটা ইউজ করবে তাদের থেকে রিকোয়ারমেন্ট নিতে আসে। এটা খুবই ইম্পর্টেন্ট। এরা দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সিএসসি গ্রাজুয়েটও থাকে, আবার বিবিএমবিএ ওইসব ব্যাকগ্রাউন্ডের লোকও থাকে। তো এরা মূলত যে কাজটা করে সেটা হচ্ছে ইউজারের থেকে রিকোয়ারমেন্টস নিয়ে আসে, ইউজারের থেকে রিকোয়ারমেন্টস গুলো নিয়ে আসে এবং এই রিকোয়ারমেন্টস স্টেজে রিকোয়ারমেন্টস থেকে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়, একটা ডকুমেন্টেশন ক্রিয়েট হয়। সেই ডকুমেন্টেশনের নাম হচ্ছে এসআরএস বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এরকম একটা পেপার, মনে করেন 10-20 পেজের একটা পেপার। তো এটা সে ইউজারের থেকে সাইন করায় নেয় যে আপনার এই রিকোয়ারমেন্ট গুলা আমরা পূরণ করতে পারবো। আমরা যেমন কথার কথা, আম, মনে করেন একটা কোম্পানি আসলো, আইসা বললো যে আচ্ছা একটা বাটন বানাই দেন, ঠিক আছে, এরকম একটা বাটন বানাই দেন। এই বাটনটা আমি যতবার ক্লিক করব ততবার আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা করে যোগ হবে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট। শুনছেন স্যাররা? জি স্যার। ইউজারের রিকোয়ারমেন্টটা কি ছিল? জি স্যার। হ্যাঁ, কি কি ছিল রিকোয়ারমেন্ট? আমার তো সুইচ পয়েন্ট তো যেখানে টিপ দিলে 1 লাখ টাকা করে যোগ এক হবে। লাখ টাকা করে ব্যাংকে যোগ হবে, ঠিক আছে। তো আপনি তখন বলবেন যে হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এটা আমার পক্ষে বানানো সম্ভব না। বুঝতে পারছেন? এইরকম এরকম কোন বাটন বানায় দেওয়া আমার পক্ষে সম্ভব না যে এখানে খালি ক্লিক করবেন আর 1 লাখ টাকা করে আপনার ব্যাংকে জমা হবে। তো ইউজার অনেক ধরনের রিকোয়ারমেন্ট দিতে পারে, বাট সবকটা তো আপনার পক্ষে বানায় দেওয়া পসিবল। সো আপনি তার সাথে আলোচনা, আপনার রিকোয়ারমেন্ট নিবেন এবং আপনার কোম্পানির ক্যাপাবিলিটি অনুসারে, হ্যাঁ, কারেন্ট যে রিসোর্স আছে, কারেন্ট যেই ইঞ্জিনিয়ার আছে, তাদের ক্যাপাবিলিটি অনুসারে আপনি একটা এসআরএস ক্রিয়েট করবেন। তো এই রিকোয়ারমেন্ট স্টেজটা যখন নেওয়া শেষ হয়, তো তারপরে যে স্টেজটা এসে হাজির হয় সেটার নাম হচ্ছে ডিজাইন, ডিজাইন স্টেজ। তো এই ডিজাইন স্টেজে যে লোকটা কাজ করে ওনার নাম হচ্ছে সফটওয়্যার আর্কিটেক্ট। এই পজিশনে কাউকে চাকরি করতে শুনছেন স্যাররা? এই পজিশনটার নাম শুনছেন, সফটওয়্যার আর্কিটেক্ট? স্যার সফটওয়্যার আর্কিটেক্ট তো স্যার ওই যে এটা কি স্যার হচ্ছে প্রতিটা সফটওয়্যার কোম্পানিতে কি একজন করে সফটওয়্যার আর্কিটেক্ট থাকে, নাকি সফটওয়্যার কোম্পানি আপনার এই আর্কিটেক্টের জন্য আলাদা জায়গা থেকে আবার হায়ার করে ওনাকে? করতে পারে, ফ্রিল্যান্স করতে পারে, কিংবা কোম্পানি সাধারণত নেটিভ একজন থাকে। হ্যাঁ, তো এই যে সফটওয়্যার আর্কিটেক্ট ভদ্রলোক, উনি হচ্ছেন একজন খুব বড় মাপের একজন অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সড, ইন্ডাস্ট্রির সবকিছু জানাশোনা, গতিবিধি সম্পর্কে খোঁজ রাখে, অনেক নেটওয়ার্ক, অনেক কানেক্টিভিটি বলা একজন লোক। এবং আমাদের এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, মানে এই টোটাল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট পেড ভদ্রলোক হচ্ছে ইনি। হ্যাঁ, সফটওয়্যার আর্কিটেক্ট। এই লোকটা যেটা করবে, এই যে এসআরএস টা আপনি বানাইছেন না রিকোয়ারমেন্টস গুলো, এই রিকোয়ারমেন্টস এর উপর বেস করে সে সফটওয়্যারটা ডিজাইন করে দিবে। এখন প্রশ্ন আসতেছে সফটওয়্যার ডিজাইন ছাড়া কিরকম? সফটওয়্যারের ডিজাইন যাদের অভিজ্ঞতা আছে তারা জানেন। বিভিন্ন ধরনের হইতে পারে, তারা ডেটাবেস ডিজাইন করতে পারে ইআর ডায়াগ্রামের মাধ্যমে। তারপরে আমরা এরকম বলি যে আহ, বিভিন্ন সিস্টেমের এরকম স্টিক ডায়াগ্রাম আঁকি, আমরা মানুষ আঁকি, ঠিক আছে। তারপরে এরকম বিভিন্ন ইয়া থাকে, যেমন এটা একটা ইউজার, এটা হচ্ছে আবার একটা ডিফারেন্ট ইউজার। হ্যাঁ, তারও কিছু রিকোয়ারমেন্ট থাকে। তো এরকম সে বিভিন্ন ছবি আঁকে, বিভিন্ন ফ্লো চার্ট টোচার্ট আঁকে। এই জিনিসগুলোর উপর বেস করে কিন্তু রিয়েল লাইফে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ শুরু করে, ঠিক আছে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ডাইরেক্ট এরকম কোড করতে বসে যায় না।
বরং একটা ডিজাইন বা একটা প্রপার এরকম ছবি থাকে, বিভিন্ন ফ্লো চার্ট থাকে, বিভিন্ন ডকুমেন্টেশন থাকে। ওইটার উপর বেস করে ফিচার বাই ফিচার তারা ডেভেলপ করা শুরু করে। তাহলে এই সফটওয়্যার আর্কিটেক্ট কি কাজ করে? এরকম বিভিন্ন ছবি-টবি আঁকেন। উনি কোনো এক লাইন কোডও লেখেন না। উনি কোনো কোড লেখেন না। উনি হচ্ছে টোটাল এই প্রজেক্টটা কিভাবে তৈরি করা হবে এবং সেইটার ডিজাইন কিরকম হবে, সেই ডিজাইনগুলা উনি ঠিক করে দেয়। বুঝতে পারছেন সফটওয়্যার আর্কিটেক্টের কাজ কি? জি স্যার। আচ্ছা। তো এটার পরেই মূলত মোটামুটি এটার থেকে যেই ডকুমেন্টেশনটা ক্রিয়েট হয়, এখান থেকেও একটা ডকুমেন্টেশন আসে। সেটার ডকুমেন্টেশনটার নাম হচ্ছে এসডিএস, সফটওয়্যার ডিজাইন স্পেসিফিকেশন। তো এখানের মধ্যে সমস্ত ফিচার গুলা আলাদা আলাদা করে ব্রেকডাউন করা থাকে। কোন ফিচারের প্রায়োরিটি হাই, কোন ফিচারের প্রায়োরিটি মিডিয়াম, যেটা প্রায়োরিটি হাই সেটাতে আগে কাজ হবে বা সেটা আগে জমা দিতে হবে। হ্যাঁ, তারপরেরটা, তারপরেরটা, তারপর। যেমন মনে করেন যে গ্রেডিং সিস্টেমটা এটা আগে ডেভেলপ করা দরকার। এটার পরে দেখা যাচ্ছে হয়তো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আস্তে আস্তে দিলাম। এরকম টাইপের কিছু প্রায়োরিটি তৈরি হয়। এই এসডিএস টা বা সফটওয়্যার ডিজাইন স্পেসিফিকেশনটা এই ডিজাইন স্টেজ থেকে তৈরি হয়। এটাও একটা মনে করেন 20-50 পেজের একটা ডকুমেন্টেশন। আচ্ছা, এটার পরেই মূলত আমাদের মেইনলি শুরু হয় হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক আছে? সো ডেভেলপমেন্টের মধ্যে ডেভেলপমেন্ট মানে কোডিং, অ্যাকচুয়ালি যেটাকে আমরা কোডিং বোঝাচ্ছি যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড তৈরি করা। তো এখানে বিভিন্ন ধরনের লোকেরা কাজ করে, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা কাজ করে। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন সিনিয়র লেভেলের ইঞ্জিনিয়ার থাকে যিনি প্রোডাক্ট ম্যানেজার হিসাবে কাজ করে। এই পজিশন গুলো তো আমরা বুঝি নাকি? এগুলো তো আমরা দেখছি, প্রোডাক্ট ম্যানেজার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এগুলো দেখছি না বিভিন্ন বিডি জবস বা বিভিন্ন জায়গায় চাকরি খোঁজার সময়, বা হয়তো আমরা জব করিও এইসব পজিশন গুলাতে। তো এরা মূলত তখন ফিচার বাই ফিচার ডেভেলপ করতে থাকে। হুম। তো এইখান থেকে যেই কোডটা বা যেটা তৈরি হয়, হ্যাঁ, যে ধরেন আপনি একটা সফটওয়্যার একটা ওয়েবসাইটই বানাচ্ছেন বা ইআরপি একটা ওয়েবসাইটের মতো না দেখতে, আমাদের ইআরপিটা একটা অনলাইন ওয়েব অ্যাপ্লিকেশনের মতো দেখতে। তো এটার পরে মূলত এটা চলে যাবে যে স্টেজটায়, সেটার নাম হচ্ছে টেস্টিং। সেটার নাম কি স্যার? টেস্টিং, বা এটার আরো ভালো নাম আছে কোয়ালিটি অ্যাসুরেন্স। কোয়ালিটি অ্যাসুরেন্স, যেটাকে আমরা সংক্ষেপে অনেক সময় কিউএ বলি। তো এই পজিশনে কারা কারা চাকরি করে? সফটওয়্যার টেস্টার, সফটওয়্যার টেস্টার, তারপর কিউএ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। তো ওনারা হচ্ছে এই পজিশন গুলাতে জব করে টেস্টিং এর ক্ষেত্রে। তো টেস্টিং এ যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা দেখি যে এই যে আমাদের মনে করেন যে এই যে আমাদের একটা একটা করে ফিচার, হ্যাঁ, ধরেন এদিকে টিইআর রিপোর্ট, টিচার্স ইভালুয়েশন যেটা, হ্যাঁ, এদিকে হয়তো দেখা যাচ্ছে আমার স্যালারি, এদিকে হয়তো দেখা যাচ্ছে আমার লিভ, সোয়াপ, অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, এটা আমার অ্যাটেন্ডেন্স, আবার আপনাদের অ্যাটেন্ডেন্স নেই হচ্ছে যে অনলাইন ক্লাসে। হ্যাঁ, তারপরে মার্ক অ্যাসাইন, এই যে আমি আপনাদের গ্রেড গুলো যে অ্যাসাইন করব, সেই জিনিসগুলা এই একটা একটা করে ফিচার, এই প্রত্যেকটা ফিচার ইন্ডিভিজুয়ালি সঠিকভাবে কাজ করতেছে কিনা এটা তারা টেস্ট করে। তারপরে আবার দেখে সবকটা ফিচার একসাথে সুন্দর মতো কাজ করতেছে কিনা সেটাও তারা দেখে। তো এগুলার যেই রিপোর্ট, এই রিপোর্ট গুলার নাম হচ্ছে টেস্টিং রিপোর্ট। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ধরনের রিপোর্ট পাই, যেমন এখান থেকে আমরা রিপোর্ট পাই হচ্ছে ইউনিট টেস্টিং। ইউনিট টেস্টিং অর্থাৎ এক একটা ইউনিট ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে কিনা। তারপর সিস্টেম, সিস্টেমের ওভারঅল সিস্টেমের টেস্টিং হয়, যে সিস্টেমটা ইন্টিগ্রেশন আছে, ইন্টিগ্রেশন টেস্টিং আছে, অর্থাৎ অনেকগুলা ইউনিট একত্রে আলাদা আলাদা ভাবে তো কাজ করতেছে, ঠিক আছে, একসাথে যখন করা হয় তখনও ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা। আর টোটাল সিস্টেমটা অর্থাৎ সব সাব সিস্টেম যোগ করার পরে যে টোটাল সিস্টেমটা থাকে সেই সিস্টেমের উপর সিস্টেম টেস্টিংও হয়। হুম, সিস্টেম টেস্টিংও হয়। হ্যাঁ, এই ধরনের টেস্টিংও হয়। এখানে ব্ল্যাক বক্স টেস্টিং আছে, তারপরে আবার ট্রান্সপারেন্ট বা গ্লাস বক্স টেস্টিং আছে। হ্যাঁ, ব্ল্যাক বক্স মানে হচ্ছে আপনি কোডিং সম্পর্কে কিছুই জানেন না, আপনি জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি টেস্টিং করতেছেন।
আর গ্লাস বক্স মানে হচ্ছে আপনি কোডিং সম্পর্কেও জানেন এবং টেস্টারের কাজটাও করতেছেন। হ্যাঁ, সে আপনি আপনার নেসেসারি ইনপুট গুলা দিলে এক্সপেক্টেড আউটপুট গুলা বের হচ্ছে কিনা, নাকি উল্টাপাল্টা আউটপুট আসতেছে, 2+2 কি 5 আসতেছে কিনা, এই জিনিসগুলা টেস্ট করা। এই সমস্ত কাজ করার পরে যখন একটা বা দুইটা বা তিনটা বা সব ফিচারই যখন ডেভেলপ হয়ে যায়, এরপরে এই টেস্টিং এর পরে জিনিসটা আমরা ডেলিভার করি। হ্যাঁ, এরপরে এইটা ডেলিভার বা ডেপ্লয় আমরা বলি কম্পিউটার সায়েন্সের ভাষায়, ডেলিভার অর ডেপ্লয়। এরপরে অবশেষে আমরা এই ডেলিভার বা ডেপ্লয়ের কাজটা করি। এখানে কারা কারা চাকরি করে? এখানে মূলত ডেভঅপস এর লোকেরা চাকরি করে এখানে। হ্যাঁ, ডেপ্লয়মেন্টের কাজে কাজ করে। ডেভঅপস এরা আসলে সবই কাজ করে, প্রোডাক্ট ম্যানেজার হিসেবে তারা ওভারঅল প্রজেক্টেরই কাজ করে। তো এই প্রত্যেকটা স্টেজেই কিছু না কিছু ডিফেক্ট ধরা পড়তে পারে। হুম, ডিজাইনে কোনো ডিফেক্ট থাকতে পারে, ডেভেলপমেন্ট স্টেজে কোডিং ইরর থাকতে পারে, টেস্টিং এর সময় আপনার এক্সপেক্টেড ইনপুট দিলেন কিন্তু আউটপুটটা উল্টাপাল্টা আসতে পারে, ডেপ্লয়মেন্টের সময় দেখা যাচ্ছে সার্ভারের কোনো একটা ইরর হচ্ছে। যেমন আহ, একটা বড় সমস্যা হচ্ছে যে ডিপেন্ডেন্সি যদি ম্যাচ না করে, অর্থাৎ এদিকে ডেভেলপমেন্ট স্টেজে যেই ডিপেন্ডেন্সি গুলো আমরা ইউজ করতাম সেটা যদি আবার ডেলিভার স্টেজে ম্যাচ না খায় সার্ভারের সাথে, তখন অনেক সময় দেখা যায় ডেভেলপমেন্ট স্টেজে সুন্দর মতো ফিচার কাজ করতেছে কিন্তু কাস্টমারকে ডেলিভার দেওয়ার পর সেটা কাজ করতেছে না। তো এই জিনিসগুলোও থাকে। হ্যাঁ, এই জন্য আমরা দেখা যাচ্ছে ডকার বা এই ধরনের টেকনোলজি ইউজ করি। তো ওভারঅল এইটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। এটা কিন্তু এমন না যে একটা রিকোয়ারমেন্ট নিলাম আর ঠাস ঠাস কোডিং করতে বসে গেল। হ্যাঁ, স্যাররা কি এই জিনিসটা আগে কখনো কোনো জায়গায় পড়াশোনা করছেন বা জানতেন আগে? হুম। আমি জানতাম না স্যার। মানে অনেকের কাছে এই জিনিসটা নতুন হওয়ার কথা, কারণ আপনারা যেহেতু সবাই হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করেন না, সেই হিসেবে অনেকের কাছে জিনিসটা একটু নতুন হওয়ার কথা। তো বাট এই জিনিসগুলো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যেও পড়ায়, প্লাস হচ্ছে চাকরিতে তো লাগেই। তো এইগুলো হচ্ছে ডেভেলপমেন্ট প্রসেস। হ্যাঁ, সব সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, যেটা বইয়ের মধ্যে এত কিছু নাই। যেহেতু আমরা সিএসসি স্টুডেন্ট তাই একটু হালকা আলোচনা করলাম, কারণ এই আমাদের একটা আইডিয়া থাকা দরকার যে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানেই এরকম না যে আচ্ছা বসলাম, ভিএস কোড অন করলাম, ঠাস ঠাস কোড করলাম, জমা দিয়ে দিলাম, এত সোজা না। এটাও সেম একটা বিস্কুট বানানোর মতো একটা প্রসেস। একদম কাঁচামাল থেকে স্টেপ বাই স্টেপ মেশিন অনেকগুলা রোবট পার হয়ে, হ্যাঁ, তারপরে প্যাকেট আকারে আসে, প্যাকেট থেকে বাজারে যায়, বাজার থেকে দোকানে দোকানে আসে, দোকান থেকে আপনি 10 টাকা দিয়ে কিনতে পারেন। সেম একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মতো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেসটাও ধীরে ধীরে আসে, হাজির হয়। আচ্ছা, মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, ওটা প্রেজেন্টটা একটু পরে নিব। ওকে। তো এখন যেটা আসতেছে সেটা হচ্ছে আহ, আপনার তাহলে আমি বলছিলাম যে প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যেই ডিফেক্টটা থাকে। তো ডিফেক্টটা আপনি যত আর্লি ধরতে পারবেন, এই ডেভেলপমেন্ট স্টেজে যত আর্লি ডিফেক্টটা ডিটেক্ট করতে পারবেন, ততই আপনার খরচ কম হবে। যেমন আমি যদি ডেভেলপমেন্ট স্টেজেই কোনো ডিফেক্ট ধরে ফেলতে পারি, তাহলে সাথে সাথে এই কোডিং এ চেঞ্জ করে ফেলতে পারি। কিন্তু কোড শেষ করার পর যদি টেস্টিং এ গিয়ে ধরা পড়ে, যেমন অনেক সময় এটা হয়তো শুনে থাকবেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা এই কিউএ ইঞ্জিনিয়ারদের দেখতে পারে না। কারণটা হচ্ছে তারা অনেক কষ্ট করে কোড করে, আর এই কোডের উপরে যখন কিউএরা বিভিন্ন ধরনের ফল্ট বের করে, তখন এই কাজটা আবার তাদের প্রথম থেকে করতে হয়। তো এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর কিউএ ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা মারামারি আছে। ঠিক আছে। তো সে যাই হোক, তো যত আর্লি, অর্থাৎ যেমন আমি যদি কাস্টমারকে একটা প্রোডাক্ট ডেলিভার করে ফেলার পরে, হ্যাঁ, বেশ 1-2 মাস চলার পরে যদি একটা ডিফেক্ট ধরা পড়ে এবং এটার জন্য কাস্টমারের যদি অনেক পরিমাণ ক্ষতি হয়ে যায়, ইট ইজ মাচ মোর এক্সপেন্সিভ। ঠিক আছে? সেটা যদি টেস্টিং পর্যায়ে ধরা খায় তার তার চেয়েও ভালো। যদি ডেভেলপমেন্ট পর্যায়ে ধরা খায় তাহলে আরো ভালো। হুম? সো মানুষ তো চেষ্টা করে যে ফ্ললেস হাই কোয়ালিটি সফটওয়্যার ডেলিভার করার জন্য। এটা তো সবাই চেষ্টা করে। কিন্তু সবসময় হয় না। ডিফেক্ট থেকেই যায়। আমি আপনাদের বললাম না যে প্রতি 1000 লাইনের মধ্যে 0.64 লাইন কোডে ডিফেক্ট থাকে। তার মানে একটা একটা প্রফেশনাল একটা স্ট্যান্ডার্ড একটা কোড লিখতে গেলে তো 20-25 হাজার লাইন কোড লিখতেই হয়।
তো ২০-২৫,০০০ লাইন কোডের মধ্যে আপনার অবশ্যই ১০-১৫ লাইন কোডে মিস্টেক থাকবে। তো ওই মিস্টেকটার জন্যই যদি কোনো হ্যাকিং এর শিকার হয় আপনার কাস্টমার বা ইউজার বা তার যদি অর্থনৈতিক বা ইভেন আমরা দেখতে পাচ্ছি যে হাই কোয়ালিটি সফটওয়্যার না হলে মানুষের লাইফ রিস্কও হইতে পারে। হ্যাঁ? এয়ারপ্লেনের যে উদাহরণটা দিলাম। তো সেটা যদি হয়েই যায় সেটা মাচ মোর এক্সপেনসিভ। একটা লোক যদি মারা যায় আপনার সফটওয়্যারের ফল্টের কারণে, এটার জন্য যদি আপনার প্রোডাক্ট লায়াবিলিটির মামলা হয়, সেটার জন্য আপনার প্রোডাক্টটাই বিজনেসটাই বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো অ্যাম যত আর্লি ধরতে পারবেন ততই এটার কস্ট মানে কস্ট বলতে সবসময় আমি টাকা-পয়সার বিষয়টা বোঝাচ্ছি না। আমি বিষয়টা হচ্ছে যে কতটুকু ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি হওয়ার পরিমাণটা বাড়তে থাকে। যত লেটার স্টেজে ধরা পড়বে ততই ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে। এইজন্যই কোয়ালিটি অ্যাসুরেন্স বা কিউএ বা টেস্টিং স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ? আমি আপনাদের ব্লাক বক্স এবং হোয়াইট বক্স টেস্টিং অলরেডি বুঝায় ফেলছি। ইন্টিগ্রেশন টেস্টিং, ইউনিট টেস্টিং, সিস্টেম টেস্টিং এগুলা সবই বুঝায় ফেলছি। সো এগুলো একটু পড়ে নিলেই বুঝতে পারবেন। আচ্ছা। এখন আমরা যে মেইন আ আ এথিক্যাল ইস্যু কিছু সফটওয়্যার ডেভেলপমেন্টের যে মেইন এথিক্যাল ইস্যুটা পড়ব। এথিক্যাল ইস্যুটা হচ্ছে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের উপর। তাহলে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম বলতে বুঝায় এমন ধরনের সিস্টেম যেই সিস্টেমটার মধ্যে কোনো ধরনের সফটওয়্যার রিলেটেড ইস্যু হলে মানুষের হেলথ ইনজুরি এমনকি মারা যাওয়ার প্রবাবিলিটি আছে। যেমন একটু আগে একটা উদাহরণ দিলাম এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম। আরো কিছু উদাহরণ দেই। যেমন মনে করেন নিউক্লিয়ার পাওয়ার যেখানে জেনারেট হয়, সেইটা যেই কম্পিউটার বা যেই সফটওয়্যার দিয়ে কন্ট্রোল হয় সেটা। যেমন আরেকটা উদাহরণ দেই আপনাদের মেডিকেল ইকুইপমেন্ট গুলা। এক্স-রে মেশিন, এমআরআই মেশিন, এই মেশিনগুলোর ভিতরে যেই সফটওয়্যারটা থাকে সেগুলা। তারপরে হইতে পারে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম হইতে পারে আপনাদের আমাদের যে গাড়িগুলা থাকে সেই গাড়িগুলার এবিএস, হ্যাঁ? অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম যেটা থাকে। এটা যেই সফটওয়্যারটা কন্ট্রোল করে। এটার মধ্যেও কিন্তু একটা ছোট্ট সফটওয়্যার ইনস্টল করা আছে। মাইক্রো প্রসেসরের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলার এটা কন্ট্রোল করে। তাহলে চিন্তা করেন তো স্যাররা যারা বাইক চালাই, আছেন কেউ বাইক চালায়? আমাদের মধ্যে কেউ আছেন? বাইক-টাইক বা এই ধরনের? জি স্যার, আছে হ্যাঁ, অনেকেই। অনেকেই আছে। তাহলে স্যার চিন্তা করেন তো আপনি এবিএসটা যদি ফেইল করে তাহলে কিরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে যদি আপনি কথার কথা ৭০-৮০ কিলোমিটারে চালাচ্ছেন। হঠাৎ একটা হইলো আপনি আপনার ন্যাচারাল যেই মাসল মেমোরি সেই অনুসারে আপনি ব্রেক করলেন। কিন্তু ব্রেকটা যদি আপনার মতো আপনার মাসল মেমোরির সাথে সিনক্রোনাইজ না হয়, এবিএসটা যদি ফেইল করে তাহলে কি হতে পারে? হুম, তো বড় দুর্ঘটনা স্যার হতে পারে। তখন তো হ্যাঁ, হচ্ছে স্যার গাড়ির চাকা স্লিপ করবে। হ্যাঁ, স্যার গাড়ির স্লিপ চাকা স্লিপ করবে এবং আমি পড়ে যাবো এমনকি পিছনে একটা গাড়ি থাকলে মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। চান্স থাকে। তাহলে এক সফটওয়্যার গুরুত্বপূর্ণ না? হ্যাঁ, সফটওয়্যার আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানুষের লাইফেরও রিস্ক হয়ে যেতে পারে। তো এই ধরনের সিস্টেম গুলা যেগুলা মানে যেমন কথার কথা যে আমাদের ইআরপি যদি ১০ মিনিট বন্ধও থাকে তাতে তো মানুষ মারা যাচ্ছে না। কিন্তু এই ধরনের জিনিস অ্যা এগুলার কারণে কিন্তু লিটারেলি মানুষ মারা যাওয়ার পর প্রবাবিলিটি থাকে। হ্যাঁ? কিংবা আমাদের লিফট গুলাতে, হ্যাঁ? আমাদের লিফট গুলাতে যে সফটওয়্যারটা থাকে যেটার মাধ্যমে লিফটটা একটা নির্দিষ্ট গতিতে উঠে এবং নামে। সেটার মধ্যে যদি কোনো গ্লিচ হয় তাহলে মনে করেন যে আপনার লিফটটা যদি ৬ তলা থেকে ধাম করে আপনারে নামায় দেয়, আপনি মারা যেতে পারেন না? হুম? অ্যাক্সিডেন্টের শিকার হতে পারেন না? তো এই ধরনের যেই সিস্টেম থাকে সেগুলাকে আমরা বলি হচ্ছে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। তাহলে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম কি? এটা স্যাররা কি বুঝতে পারছেন? আমি যদি পরীক্ষায় বলি সেফটি ক্রিটিক্যাল সিস্টেম বলতে কি বুঝো? লিখতে পারবেন না? স্যার আরেকবার ১ মিনিটে একটু স্যার একটু হুম, এক্সপ্লেইন করবেন। মানে হচ্ছে এমন ধরনের সিস্টেম যেগুলোর মধ্যে কোনো সফটওয়্যার ফ্ল থাকলে if there is any software flaws there is a probability of human injury even death কথা বুঝতে পারছেন? মানুষের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে এমনকি মারা যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে। ঠিক আছে? এটা একটু সুন্দর করে যদি বই থেকে পড়েন আরো ভালো মতো লিখতে পারবেন। তাহলে এইটা হচ্ছে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম। আচ্ছা। তো এখন আসেন হচ্ছে আমরা নরমালি আমরা যারাই আমি প্রিটি সিউর আপনি যে যাদের বললেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে, তারা কোনো সেফটি ক্রিটিক্যাল এ এখনো কাজ করা শুরু করেনি। ঠিক আছে? কারণ এইগুলা বাংলাদেশে হয় না নরমালি। বাংলাদেশে অ্যা এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের যে সফটওয়্যার গুলা থাকে সেটা বিদেশ থেকে বানায় নিয়ে আসা হয়। যার কারণে আমরা এই জিনিসটা একটু কম এক্সপেরিয়েন্স করতে পারি। আমরা অধিকাংশ ক্ষেত্রে বিজনেস সফটওয়্যার বানাই। হয়তো দেখা যাচ্ছে কোনো একটা ই-কমার্স
বা ব্যাংকও ইভেন সফটওয়্যার গুলা বাংলাদেশ দিয়ে বানায় না, নর্মালি বানায় না। মেইনটেনেন্স করায়, কিন্তু নরমালি একদম কোডিং স্টেজ থেকে শুরু করে ডেভেলপমেন্ট স্টেজটা বাংলাদেশের কোম্পানিগুলো দিয়ে করে না। অধিকাংশ ক্ষেত্রে ইন্ডিয়ান কোম্পানিরা ব্যাংকের ওয়েবসাইট গুলো বানায়, ব্যাংকের যেই ভিতরের সিস্টেম গুলো। সে যাই হোক, এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেম যখন ডেভেলপ করতে হয়, তখন এই কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টিং এর ব্যাপারটা একটু রিগারাসলি মেনটেন করা লাগে। অর্থাৎ অন্যান্য সমস্ত সফটওয়্যার, আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাইছি, সেই প্রসেস দিয়ে আপনি হাই কোয়ালিটি সফটওয়্যার আনতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেফটি ক্রিটিক্যালের ব্যাপারটা হচ্ছে এটা এতই গুরুত্বপূর্ণ, কারণ এখানে যেহেতু মানুষের লাইফ রিস্ক আছে, এই জিনিসটার উপরে অতিরিক্ত প্রেসার দেওয়া হয়। ১ বার, ২ বার, ৩ বার, ৫ বার, ১০ বার করে এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেম গুলার টেস্টিং বা কোয়ালিটি অ্যাসুরেন্স করা হয়। সো যার কারণে যেটা হয়, এই ধরনের সফটওয়্যার ডেভেলপ করতেও অনেক সময় লাগে, আর এই ধরনের সফটওয়্যার অ্যাকোয়ার করতে অনেক পয়সা খরচ করা লাগে। ব্যাপারটা কি স্যাররা বুঝতে পারছেন? হুম। হ্যালো। জি জি স্যার। হ্যাঁ, তার মানে কি, একটা এয়ার ট্রাফিক কন্ট্রোলার সিস্টেম, এটা আমি নরমাল একটা মনে করেন যে বিএসসি গ্র্যাজুয়েট একজন সিএসসি ইঞ্জিনিয়ার ৬ মাস ধরে কাজ করতেছে, তাকে আমি দিব না। ঠিক আছে? এটা খুব হাই লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাইতে হবে। এবং অভিজ্ঞ, ইন্ডাস্ট্রিতে অনেক পপুলার এই ধরনের কোনো কোম্পানিতে কাজ করাইতে হবে, এবং তারা এটার উপর যেই পরিমাণ টেস্টিং চালাবে, এই প্রোডাক্টটা ডেলিভার দিতেও তাদের অনেক সময় লাগবে, আর এটার খরচও অনেক বেশি পড়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের সফটওয়্যার গুলার হচ্ছে নাম্বার 1 বৈশিষ্ট্য। আচ্ছা। তো এইবার আসি হচ্ছে তাহলে এথিক্যাল প্রবলেম গুলা কি, কি? তো এথিক্যাল ইস্যু গুলা যদি আমরা একটু চিন্তা করি, সেফটি ক্রিটিক্যাল সিস্টেমে যে এথিক্যাল ইস্যুস অফ ডেভেলপিং সেফটি ক্রিটিক্যাল সিস্টেমস, সিস্টেম সফটওয়্যারস। ঠিক আছে? সফটওয়্যার। তাহলে আমরা কিছু এথিক্যাল ইস্যু নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে? তাহলে যেমন প্রথম যেই এথিক্যাল ইস্যুটা আমরা দেখতেছি যে ডেভেলপমেন্ট কস্ট। হ্যাঁ, ডেভেলপমেন্ট কস্ট এটা অনেক বেশি থাকে, ডেভেলপমেন্ট কস্ট অনেক বেশি থাকে। দ্বিতীয় যে ইস্যুটা আমরা দেখলাম সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বা ডেলিভারি টাইম অনেক বেশি থাকে। হ্যাঁ, ডেলিভারি টাইমও অনেক বেশি থাকে এই সেফটি ক্রিটিক্যাল সিস্টেম গুলার। তো যেহেতু ডেভেলপমেন্ট কস্ট এবং ডেলিভারি টাইমটা অনেক বেশি, আরেকটা আরেকটা ইস্যু আমরা দেখলাম, সেটা হচ্ছে এক্সটেন্সিভ টেস্টিং। হ্যাঁ, খুব রিগারাস রিগারাস আরো ইউএস মনে হয়, রিগারাস অ্যান্ড এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যাসুরেন্স সো এটা অন্যান্য সফটওয়্যারের মতো এত কম কোয়ালিটি অ্যাসুরেন্স বা কম টেস্টিং এ ছেড়ে দেওয়ার সুযোগ নাই, যেহেতু এটাতে হিউজ পরিমাণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা মানুষের মৃত্যুর রিস্ক আছে, সেহেতু এটা খুব এক্সটেন্সিভলি কোয়ালিটি অ্যাসুরেন্স করা হয়। তাহলে এথিক্যাল ইস্যুটা কোথায়? এথিক্যাল ইস্যুটা হচ্ছে এই যে কাজগুলা করতেছেন, এই কাজগুলোর জন্য আপনার সফটওয়্যারটা মার্কেটে দেরিতে আসবে। ঠিক আছে? মার্কেটে আপনার সফটওয়্যারটা দেরিতে আসবে। এই সময়ের মধ্যে ইন দ্য মিন টাইম আপনার কম্পিটিটর কোনো সফটওয়্যার ডেভেলপার, সে যদি মার্কেটে প্রোডাক্টটা ডেলিভার করে দিতে পারে, তাহলে কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ কাস্টমার বেস সে ক্যাপচার করে ফেলবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন স্যাররা? হুম। জি স্যার। আচ্ছা। তো অন্যান্য বিজনেসের সাথে আমাদের এই সফটওয়্যার বিজনেসের একটা বড় সমস্যা হচ্ছে, সফটওয়্যার বিজনেসে আগে ইনভেস্ট করতে হয়, পরে বিক্রি করে টাকা পাওয়া যায়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে আমরা যখন কোনো, যেমন গুগল, হ্যাঁ, গুগল কিন্তু আগে জিমেল বানাইছে, তারপরে ওই জিমেলের থেকে ইনকাম করা শুরু করে। ব্যাপারটা বুঝছেন? তো যার কারণে যেটা হয় যে আপনি যেহেতু অলরেডি ইনভেস্ট করে ফেলছেন, এবং একটা প্রোডাক্ট এটার কোয়ালিটি অ্যাসুরেন্স এর জন্য আপনি বেশ এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স রিসার্চ চালাচ্ছেন। এই সময়ের মধ্যেই আপনার কম্পিটিটর করলো কি,
আহ, তাদের মতো তাদের একটা, আমি তাদেরকে খারাপ বলতেছি না, আমি বলতেছি যে তারা আপনার আগে মার্কেটে এন্ট্রি দিয়ে দিল, তারা আপনার আগে মার্কেটে এন্ট্রি দিয়ে দিল। যেমন কথার কথা যে ধরেন একটা স্টিল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হুম, তো তাদের জন্য সফটওয়্যার বানাইতে হবে। আপনিও বানাচ্ছেন, আপনার কম্পিটিটর সেও বানাচ্ছে। এখন সে যদি আপনার আগে স্টিল ম্যানুফ্যাকচারিং সফটওয়্যার বানায় ফেলতে পারে, সে কিন্তু বেশিরভাগ স্টিল কোম্পানির সাথে কন্ট্রাক্ট গুলা সাইন করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। হ্যাঁ। স্যার তাই তাহলে তো। এখানে এখানে একটা ঝামেলা দাঁড়াচ্ছে না যে আমি যে মানুষের জীবনের কথা চিন্তা করে এত এক্সটেন্সিভ কোয়ালিটি অ্যাসুরেন্স করতেছি, এদিক দিয়ে তো আমার বিজনেসেরই ১২টা বেজে যাচ্ছে। সো এখানে মেইন এথিক্যাল ইস্যুটা হচ্ছে বেসিক্যালি যে লেট এন্ট্রি ইন দ্য মার্কেট, ঠিক আছে, ডিউ টু এক্সটেন্সিভ কিউএ। সো কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য কম্পিটিটরের তুলনায় আপনি যদি লেটে এন্ট্রি করেন, তাহলে আপনি মার্কেটটা, আপনি যেটা এক্সপেক্ট করছিলেন, যে ইনকামটা আপনি এক্সপেক্ট করছিলেন যে না আমার 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 প্রোডাক্টটা বিক্রি করে আমি ইনকাম করব, সেই ইনকামটা আসতেছে না, আপনার এই পুরা প্রজেক্টটা লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা হচ্ছে ১ নাম্বার একটা সমস্যা। আচ্ছা, ২ নাম্বার যে সমস্যাটা আছে সেটা হচ্ছে রিডানডেন্সি, যেটা নিয়ে আপনাদের এখানে একটু বলা আছে। রিডানডেন্সি, এটাও একটা এথিক্যাল ইস্যু। রিডানডেন্সি, তাহলে রিডানডেন্সি এই ওয়ার্ডটার যে মিনিং সেটা হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে রিডান্ডেন্ট, এটা মানে হচ্ছে অপ্রয়োজনীয়। এমনিতে আপনি যদি নেট ইয়েতে সার্চ দেন যে রিডান্ডেন্ট মানে কি, হুম, যে ওখানে লেখা থাকবে যে নো লঙ্গার নিডেড অর ইউজফুল, মানে আর প্রয়োজন নাই। কিন্তু সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য রিডান্ডেন্ট সফটওয়্যার তৈরি করতে হয়, রিডান্ডেন্ট মেজারমেন্ট নিতে হয়। রিডান্ডেন্ট মেজারমেন্ট অর্থ হচ্ছে, মনে করেন যে কথার কথা যে ব্যাপারটা অনেকটা এরকম যে আহ, ধরেন ওই যে এরোপ্লেনের কথা বলতেছিলাম, যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার যে সিস্টেম আপনি ডেভেলপ করছেন, তো সেই কোনো কারণে যদি সেই সফটওয়্যারটা ফেইল করে, কোনো কারণে যদি এই সফটওয়্যারটা ফেইল করে, তখন আরেকটা ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। ঠিক আছে, কোনো কারণে যদি সফটওয়্যারটা ফেল করে আরেকটা ব্যাকআপ সিস্টেম রাখতে হবে। এরকম একটা উদাহরণ দিতে পারবেন, আমরা একটা রিডান্ডেন্ট জিনিস ইউজ করি ফর এক্সট্রা সিকিউরিটি, একটা উদাহরণ দিতে পারবেন কেউ? স্যার সফটওয়্যারের ক্ষেত্রে তো বলতে পারবো না, তবে হ্যাঁ, আমরা মানে এমনি প্র্যাকটিক্যাল জেনারেল, জেনারেল। প্র্যাকটিক্যাল লাইফে আমরা আইপিএস ব্যবহার করি বিদ্যুতের ভেরি গুড, এগেইনস্ট। ভেরি গুড। হ্যাঁ, আমরা যারা বেসিক্যালি ল্যাপটপ না, আমরা যারা ডেস্কটপ ইউজ করি, আমরা কিন্তু প্রায় সবাই একটা ইউপিএস ইউজ করি। ঠিক আছে, ইউপিএসটা কারেন্ট না থাকলে কিন্তু, মানে কারেন্ট থাকলে নর্মালি ইউপিএসটা কোনো কাজ নেই। হ্যাঁ, এটা একটা মেশিন এমনি বসে আছে। কিন্তু কোনো কারণে যদি কারেন্টটা চলে যায়, আপনার ডেস্কটপ পিসি কিন্তু ঠাস করে বন্ধ হয়ে যাবে। তখন আপনার ইম্পর্টেন্ট ওয়ার্কগুলা সেভ করে রাখার আগেই, এটা সুযোগটা পাওয়ার আগেই আপনার কম্পিউটারটা সিস্টেমটা অফ হয়ে যাচ্ছে। এইজন্য আমরা কি করি? একটা ব্যাকআপ জেনারেটর বা একটা ব্যাকআপ একটা ইউপিএস রেখে দিই। যাতে কি হয়? কোনো কারণে কারেন্ট যদি চলেও যায়, আমার এট লিস্ট যাতে আমি সেভ করে কম্পিউটারটা অফ করতে পারি। ঠিক না? হুম? জি স্যার। স্যাররা কি বুঝতে পারছেন রিডান্ডেন্সি জিনিসটা কি? জি স্যার, বুঝতে হ্যাঁ। পারছি। তো যেহেতু সেফটি ক্রিটিক্যাল সিস্টেমটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। এখানে সিস্টেম ডাউন টাইম মোরলেস থাকা যাবেই না। হ্যাঁ? তো সেই জন্য এটার একটা ব্যাকআপ বা একটা রিডান্ডেন্ট সিস্টেম ডেভেলপ করতে হয়। ঠিক আছে? ব্যাকআপ বা একটা রিডান্ডেন্ট সিস্টেম ডেভেলপ করতে হয়। স্বাভাবিকভাবেই এই 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 ব্যাকআপ সিস্টেম ডেভেলপ করলে আপনার ডেভেলপমেন্ট কস্টটা অনেক ইনক্রিজ হবে। হুম? ডেভেলপমেন্ট কস্টটা অনেক বাড়তে থাকবে। সো এই রিডান্ডেন্সিও একটা ইস্যু, যে আপনি কি রিডান্ডেন্ট সিস্টেম ডেভেলপ করবেন কিনা। আপনি যদি ডেভেলপ না করেন, কোনো কারণে যদি সেফটি ক্রিটিক্যাল সিস্টেমটা ফেইল করে, কারণ ফেল করতেই পারে, তাহলে কিন্তু আপনার ওই লোকটা মারা যাওয়ার প্রবাবিলিটি থাকে। ওই লোকটা মারা যাওয়ার বা তার কিন্তু ইনজুরি হওয়ার প্রবাবিলিটি থাকে। তাহলে এটাও একটা এথিক্যাল ইস্যু। আর কি আছে একটু দেখি, আরেকটা আছে, সেটার নাম হচ্ছে যে হিউম্যান সিস্টেম হিউম্যান ইন্টারফেস, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে নাম্বার 6,
হিউম্যান অপারেটর ডিপেন্ডেন্সি। হিউম্যান অপারেটর ডিপেন্ডেন্সি। আচ্ছা, তাহলে সেফটি ক্রিটিক্যাল যে সফটওয়্যার, ধরেন আপনি খুব সব মেনটেন করলেন, আপনার হোক ডেভেলপমেন্ট কস্ট বাড়ুক, আপনার রিস্ক থাকুক মার্কেটে এন্ট্রি লেট হওয়ার, তারপর আপনি রিডান্ডেন্ট সফটওয়্যার সবকিছু, মানে আপনি এভরিথিং আমি যা যা বললাম, ইস্যু বললাম, সব আপনি পূরণ করলেন। বললো না না স্যার, আমি যেহেতু এটা আমার ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, আমি এই ব্যাপারে কোনো কনসিডারেশন করবো না, সব মেনটেন করবো। তারপরেও একটা ঝামেলা থেকে যায়। কি ঝামেলা থেকে যায় সেটা হচ্ছে, স্যার এই সফটওয়্যারটা তো চালাবে একজন মানুষ, ঠিক আছে? ঠিক না? এই সফটওয়্যারটা তো আল্টিমেটলি একজন মানুষ চালাবে। সে যদি কোনো মিস্টেক করে, হুম? সে যদি কোনো মিস্টেক করে তখন কি করব? অথবা এনভায়রনমেন্টাল ইস্যু, ঠিক আছে? এনভায়রনমেন্টাল ইস্যু, অর্থাৎ আপনি যেই এনভায়রনমেন্টে, আপনি আপনি যেই আহ, আহ, যেটা আপনি প্রাইমারি থিঙ্কিং করছিলেন যে আমার এই সিস্টেমটা এই পার্টিকুলার এনভায়রনমেন্টে কাজ করবে, সেই এনভায়রনমেন্টটা যদি কোনো কারণে চেঞ্জ হয়, যেমন চিন্তা করে দেখেন নিউক্লিয়ার এনার্জি, ঠিক আছে, ও তো সবকিছু কনসিডার করছে। কোনো কারণে যদি বন্যা হয়, সেটার জন্য কি আপনার এই সফটওয়্যারটা কোনো মেজারমেন্ট আছে? তো এই বিষয়গুলোই না। হচ্ছে, হ্যাঁ, তো এই বিষয়গুলাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হয় যে যে একজন হিউম্যান অপারেটর কিন্তু আলটিমেটলি সফটওয়্যারটা চালাবে, বা এনভায়রনমেন্টাল ইস্যু, এনভায়রনমেন্টাল যে সিচুয়েশনটা থাকে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে, এগুলোর জন্য আপনার সফটওয়্যারের মেজারমেন্ট রাখতে হবে। এগুলাও আপনাকে মাথায় চিন্তা করে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের সফটওয়্যার ডেভেলপ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে সেফটি ক্রিটিক্যাল সিস্টেমের জন্য আমরা যে শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্ট যেই আহ, যেটাকে আমরা বলি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটাই যে শুধু ফলো করব তা না, বরং আমাদের এই বিষয়গুলোও মাথায় রাখতে হয় যে কোয়ালিটি অ্যাসুরেন্স বা টেস্টিংটা অনেক হিউজ পরিমাণ, একবার দুইবার তিনবার বারবার এই টেস্টিংটা চালানো লাগে। রিডান্ডেন্ট সিস্টেম ডেভেলপ করতে হয়। হিউম্যান অপারেটরের জন্য একটা ফুল প্রুফ, আমরা একটা ওয়ার্ড ইউজ করি অনেক সময়, ফুল প্রুফ। হ্যাঁ, অর্থাৎ একটা বোকাও যদি এই সফটওয়্যারটা চালায়, যেমন এই যে আমার বাবুও যদি এখানে উল্টাপাল্টা চাপ দেয়, তারপরেও সে যাতে আমার সিস্টেমটার কোনো ক্ষতি করতে না পারে, আমার ল্যাপটপটা যাতে কোনো ক্ষতি করতে না পারে। হ্যাঁ, এইভাবে সফটওয়্যারটা ডেভেলপ করা, এবং ফাইনালি চেঞ্জিং এনভায়রনমেন্টাল ইস্যুগুলাকেও কনসিডারেশনে আনা। এইগুলা যখন আপনি কনসিডার করে একটা সেফটি ক্রিটিক্যাল সিস্টেম তৈরি করবেন, তখন আমরা মোটামুটি ধরে নিতে পারি যে একটা অ্যাটলিস্ট একটা সফটওয়্যার ডেভেলপার কোম্পানির প্রোডাক্ট লায়াবিলিটি অনেকখানি কম থাকবে। কারণ স্যার এই ধরনের সিস্টেম সফটওয়্যার ফেইলার বা এই ধরনের সিস্টেম সফটওয়্যার কোনো ইরোর বা বাগের জন্য কিন্তু একটা মানুষ মারা যেতে পারে। কথা বুঝতে পারছেন? একটা মানুষ মারা যেতে পারে। আপনার কাছে হয়তো এটা মনে হতে পারে যে আমার এত লাইন কোড লেখা লাগবে, কিন্তু এই লাইন কোডটা কিন্তু ডাইরেক্টলি ট্রান্সলেটস টু দ্য রিস্ক অফ লুজিং এ লাইফ অর হিউম্যান ইনজুরি। সো এখানে হিউম্যান ইনজুরি হতে পারে, অথবা মানুষের জীবন জীবনের একটা রিস্ক থেকে যেতে পারে। তাহলে স্যাররা কি বুঝতে পারছেন যে সেফটি ক্রিটিক্যাল সিস্টেম সফটওয়্যার ডেভেলপমেন্টের ইথিক্যাল ইস্যুগুলো কি কি? জি স্যার। আচ্ছা, তো আমরা হচ্ছে এইটুকুই থাকবো। আমরা নতুন কিছুতে যাব না। তো আজকের ক্লাসে কোনো কোশ্চেন বা কনফিউশন থাকলে বলতে পারেন। স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ স্যার, বল। স্যার ওই যে জিমেল এর যে স্যার হচ্ছে এক্সাম্পলটা দিলেন আপনি, এখন স্যার আমরা ইথিক্স মানে তো স্যার হচ্ছে নীতি ব্যাপারটাকে বুঝি, হ্যাঁ, ভালো মন্দের যে বিষয়টা। এখন দুইটা কোম্পানি আপনার একটা মাইক্রোসফট ওয়ার্ড মনে করেন যে পৃথিবীতে নতুন তারা পাবলিশ করতেছে। এখন দুইটা কোম্পানি স্যার তারা তো নাও জানতে পারে যে আমি এই সফটওয়্যারটা, তারা দুজনেই মনে করতেছে এই সফটওয়্যারটা আমি আমি প্রথম আনতেছি, অথবা তারা জানেই যে না ঠিক আছে এটা ওই কোম্পানিও করতেছে, এটা আমিও আনতে চাইতেছি। এটা তো স্যার হচ্ছে লাভ লসের একটা বিষয়। এটা লাভ লসের সাথে স্যার নীতির বিষয়টা কিভাবে দাঁড়াইছে? আচ্ছা, স্যারের কোশ্চেনটা কিছুটা হচ্ছে আমাদের লাস্ট যে টপিক আমরা পড়ছিলাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা রিলেটেড হয়ে যাচ্ছে। তো তখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে এরকম স্নেকস গেম বা টিকট্যাক টো বা এরকম একটা উদাহরণ দিয়েছিলাম না, মনে আছে ক্লাসে? স্যার একটু রিপিট করবেন প্লিজ। আচ্ছা, বেসিক্যালি আমি যেটা বলছিলাম আপনাদেরকে, মনে করেন স্যাররা এই যে এরকম কাটাকুটি গেম খেলছেন না,
হ্যাঁ? জি স্যার। এই যে এরকম গেম। জি। হ্যাঁ, যে এরকম এই যে জিতে গেল এরকম। আচ্ছা। তো এখন ধরেন যে ধরেন মেহেদী হাসান আর আপনি হচ্ছেন আলিফ নাকি? তো জি স্যার। আমরা মেহেদী হাসান সেও এই গেমটা প্লে স্টোরে পাবলিশ করতে চায়। সে তার নিজস্ব একটা কোম্পানির মাধ্যমে পাবলিশ করলো। আর আলিফ আপনিও পাবলিশ করতে চান। তো এইখানে চলে আসতেছে হচ্ছে একটা কম্পিটিশনের বিষয়। কারণ প্লে স্টোরে যারটা বেশি ডাউনলোড হবে, হ্যাঁ? সেই বেশি অ্যাডস দেখায়, বেশি ইনকাম করবে। তাই তো নাকি? জি স্যার। আপনি আলিফ আপনারটায় যদি ১ মিলিয়ন ডাউনলোড থাকে, আর যদি কথার কথা মেহেদী হাসানেরটায় ৫ মিলিয়ন ডাউনলোড থাকে, স্বাভাবিকভাবেই মেহেদী হাসান বেশি ইনকাম করবে। কারণ সে বেশি অ্যাড সেল করবে, সে বেশি আ আ আ ইনকাম করতে পারবে আরকি। আচ্ছা, এখন ব্যাপারটা আসতেছে যে স্যার এই যে কাটাকুটি গেমের যে প্রোগ্রামিং লজিকটা, এটা কিন্তু সেম। ব্যাপারটা আচ্ছা। বুঝছেন? জি স্যার। প্রোগ্রামিং লজিকটা সেম না? যে ইফ এলস কন্ডিশন গুলা কিন্তু একই হবে। ওনারটাও সেম হবে, আপনারটাও সেম হবে। ঠিক আছে? হ্যাঁ, এতে কোনো সমস্যা নাই যে ২ জন একই আইডিয়ার উপরে বা একই প্রোগ্রামিং লজিক ইউজ করে একটা গেম বানাইছে। হ্যাঁ, যেমন ধরেন কথার কথা গুলি করার গেম। তো গুলি করার গেম তো PUBG ও হয়, Call of Duty হয়, Valorant হয়, CS:GO হয়। সবই তো ওই গুলি করার গেম। কেউ কি বলতে পারবে যে না, উম গুলি শুধু আমার গেমেই করা যাবে। অন্য কেউ আর এই গোলাগুলির গেম বানাইতে পারবে না। এরকম জি না। কিন্তু বলতে পারে না। আচ্ছা, না। তাহলে এথিক্যাল ইস্যুটা আসে কখন? কোন কারণে আপনি যদি ডিটেক্ট করতে পারেন যে আপনার সফটওয়্যারের সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ জিনিস আরেকটা হুবহু কপি করতেছে। যেটা আপনি আচ্ছা। হ্যাঁ, যেমন মনে করেন যে যেমন হ্যাঁ, ২ জনই কাটাকুটি গেম বানাইলো। কিন্তু হয়তো দেখা যাচ্ছে আপনার গোলটা এইভাবে আসতেছে। হ্যাঁ? আর ওর গোলটা হয়তো দেখা যাচ্ছে যে ডাইরেক্ট মানে একটা এক ফ্রেমে চলে আসবে। অ্যানিমেশন স্টাইল ডিফারেন্ট হইতে পারে। হুম? তারপরে কালার ডিফারেন্ট হইতে পারে। হয়তো উনি গ্রিন কালার ইউজ করলো বা ব্লু কালার ইউজ করলো। আপনি রেড কালার ইউজ করলেন। বাট আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন যে সে আসলে কোনো কাজ বা কোনো রিসার্চ বা কোনো ডেভেলপমেন্ট প্রসেস ছাড়াই কোনোভাবে আপনার কোডটাই হুবহু ইউজ করতেছে। জি। হ্যাঁ? তাহলে জি। তাহলে আপনি তখন একটা কপিরাইট স্ট্রাইক দিতে পারেন। যে জি। সে কিন্তু সিগনিফিক্যান্ট পোরশন অফ কোড আমারটা থেকে কপি করছে। কিন্তু লজিকটা আমি কিন্তু এটা বলতে পারি না যে কাটাকুটি গেমের লজিকটাই আমার নামে কপিরাইট করা। এই লজিক আর দুনিয়ার কেউ বানাইতে পারবে না। বা স্নেকস গেম এই লজিকে শুধু আমিই গেম বানাইতে পারব। ব্যাপারটা বুঝছেন? তাহলে মাইক্রোসফট ওয়ার্ড এটার আরো মাল্টিপল ভার্সন আসতে পারে। যেমন Google Docs, WPS অফিস বা ইত্যাদি আসতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি দেখেন যে মানে ২ টা মানে মাইক্রোসফট ওয়ার্ড আর WPS হুবহু সেম। একই রকম ইন্টারফেস, একই জায়গায় বাটন। ঠিক আছে? সেম ফিচার সেম জায়গায় বসানো। তখন কিন্তু আর্লি যে আগে বানাইছে, যে আগে পাবলিশ করছে সে কিন্তু যে লেটার পাবলিশ করবে তার নামে বলতে পারে যে এটা কিন্তু হইল না। আপু ধরুন, স্যার কি বুঝতে পারছেন ব্যাপারটা? জি, জি, জি। আচ্ছা। তো আচ্ছা, আমাদের আর কোনো কোশ্চেন আজকের ক্লাসে? এই যে আমরা পড়লাম যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ইথিক্স, এটা যে পড়লাম, এটাতে আর কোনো কোশ্চেন আছে? হুম, হ্যালো। না স্যার, আর কোনো কোশ্চেন নেই। আচ্ছা, আপনাদের কুইজ 2 এর রেজাল্ট দেখছেন? কুইজ 2 এর রেজাল্ট আমার কাছে জি স্যার। আচ্ছা, একটু দাঁড়ান। যাও। ওকে, তাহলে আমি আপনাদের খাতা নিয়ে আসবো, হ্যাঁ? ফিজিক্যাল ক্লাসে খাতা নিয়ে আসবো, খাতা দেখেন, সমস্যা নাই। আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। মোহাম্মদ ইমন হোসেন, ইয়েস স্যার। এমডি তাইম ইসলাম তাজ, প্রেজেন্ট স্যার। পলক আহমেদ, আব্দুল্লাহ জুবায়ের, স্যারও আছে, ওর মাইক্রোফোনের আচ্ছা আচ্ছা প্রবলেম। আচ্ছা, রফিকুল ইসলাম, ইয়েস স্যার। জুনাইদ ইসলাম ওয়াসি, প্রেজেন্ট স্যার।
আলী হোসেন, ইয়েস স্যার। মাহবুব বিন আবু বকর, রিয়াজ হোসেন, সাদিকা আলম রিদি, Yes, sir. রিপন আলী, মিনহাজুল ইসলাম, তমালিকা হক তনু, রিমন আলী, রাজকুমার শীল, Yes, sir. মেহেদি হাসান, Present, sir. আল আমিন, ইরতিজা হাসান রামিম, নিজামুদ্দিন তুহিন, আক্তার হোসেন, Yes, sir. মোবাশ্বের রহমান, রিফাত হোসেন। Okay. আর কেউ আছে যে আগে ছিল এরকম? ঠিক আছে। Sir, রিয়াজ হোসেনের রিয়াজ হোসেন ছিল? আচ্ছা আমি দিয়ে দিব। ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ক্লাস শেষ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। Assalamualaikum, sir.